হ্যাঁ অ্যাকচুয়ালি, হ্যাঁ শুরু করুন। হ্যাঁ, তুমি ইন্ট্রোডাকশন আবার নতুন করে পুরোটাই করো। ঠিক আছে স্যার, ঠিক আছে। বলো সমীরণ। নমস্কার। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় সাম্রাজ্য, রাজনীতি ও ভিডিও গেম। আজকের আলোচনায় মুখ্য আলোচক ডক্টর সৌভিক মুখার্জি, অ্যাসোসিয়েট প্রফেসর কালচারাল স্টাডিজ, সিএসএস। আমাদের যিনি সভাপতিত্ব করবেন তিনি আমাদের সবারই পরিচিত ডক্টর প্রদীপ বাসু মহাশয়, ফরমার প্রফেসর, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, এক্স ডিন অফ আর্টস, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। আমি আমাদের রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের এই প্ল্যাটফর্মে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই উপস্থিত হওয়ার জন্য এবং আজকের আলোচনা সফল করার জন্য। আমি স্যারকে অনুরোধ জানাচ্ছি যে আজকের আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। আমি সকলের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কিছু যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের দেরি হয়ে গেল, অনেকটাই দেরি হয়ে গেল, এরকম কখনোই হয়নি। আর খুব সংক্ষেপে আমি কতগুলো কথা বলে নিই যে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র এটা সেই কোভিডের সময় থেকে সংগঠিত হয়েছে, সংগঠিত করে চলেছে বিভিন্ন ওয়েবিনার এবং সেমিনার। এরা এ পর্যন্ত 350-র ওপর অনুষ্ঠানের আয়োজন করেছেন। আর বেশিরভাগ ক্ষেত্রে বাংলাতে একাডেমিক আলোচনা তো আমরা বিশেষ পাই না, কিন্তু এরা অনেকটাই বাংলায় অনেক বড় বড় পণ্ডিতকে দিয়েই বাংলাতে বলিয়েছেন। তবে অনেক ক্ষেত্রে বিদেশি যারা আছেন, যারা বাংলা জানেন না, তারা অনেকে ইংরেজিতেও বক্তব্য রেখেছেন। কেউ কেউ বিদেশি নন, তারাও ইংরেজিতে রেখেছেন, যার যেরকম যাতে স্বাচ্ছন্দ্য। আর এই বছর প্রায় 3-4 বছর হয়ে গেল এটা চলছে, এবং একাডেমিক আলাপ আলোচনা ছাড়াও তারা দূর দূরান্তে পুরুলিয়া, বাঁকুড়া, অনেক জায়গায় তারা দরিদ্র ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য করেন, তারা চেষ্টা করেন বিনা পয়সা, বিনামূল্যে বই বিতরণ করতে, বস্ত্র বিতরণ করতে, এবং অনেক ক্ষেত্রে কোচিং ক্লাস নেওয়া হয়, সেটের ক্লাস নেওয়া হয়, নেটের জন্য স্পেশাল ক্লাস নেওয়া হয়। এগুলো বহু অধ্যাপক এবং রিসার্চ স্কলার, পিএইচডি স্টুডেন্ট এবং অনেকে আছেন যারা স্কুল বা কলেজের শিক্ষক বা ইউনিভার্সিটির শিক্ষক বা কোনো সেন্টারের গবেষক, এরকম প্রায় 10,000-এর ওপর এখন এর সদস্য সংখ্যা। অনেকটাই পশ্চিমবঙ্গের, তবে পশ্চিমবঙ্গের বাইরেও বহু জায়গা থেকে অনেকেই যোগাযোগ করছেন এবং যোগাযোগটা বেড়েই চলেছে। আর আজকে আমাদের বক্তা হলেন ডক্টর সৌভিক মুখার্জি। আমিও তাকে প্রথম দেখি প্রেসিডেন্সিতে প্রায় 13 বছর আগে, এবং তিনি খুব জনপ্রিয় ছিলেন তার সুন্দর ব্যক্তিত্বের জন্যে। তিনি অত্যন্ত বড় স্কলার, কারণ ভিডিও গেমসের বিষয় নিয়ে যে আলোচনা গবেষণা হয় তাতে যে সামান্য কয়েকজন পৃথিবী জুড়ে পাইওনিয়ার আছেন, অগ্রগামী, ইনি তাদের মধ্যে অন্যতম। আর তিনি প্রেসিডেন্সি থেকে তারপর চলে যান সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস, কলকাতা, মানে যেটাকে CSSC বলা হয়। ওখানে তিনি কালচারাল স্টাডিজের অ্যাসোসিয়েট প্রফেসর। আর সৌভিক মুখার্জি গবেষণা করেছিলেন ইংল্যান্ডের নটিংহ্যাম ট্রেন্ট ইউনিভার্সিটিতে এই গেমসের ওপরেই, এবং তার 3টে খুব উল্লেখযোগ্য মনোগ্রাফ রয়েছে। মনোগ্রাফ মানে একটি বিশেষ থিমের ওপরে লেখকের সম্পূর্ণ নিজের রচিত বই, মানে এডিটেড ভলিউম নয়। তার মধ্যে একটা হচ্ছে প্যালগ্রেভ ম্যাকমিলান থেকে বেরিয়েছিল, রিডিং গেমস অ্যান্ড প্লেইং বুকস।
এই টাইটেলটা একটু মনে রাখবেন, রিডিং গেমস অ্যান্ড প্লেইং বুকস। এটা আমার অসাধারণ লেগেছে এই টুইস্টটা। আচ্ছা, আর তারপরে স্প্রিঙ্গার থেকে বেরোয় ভিডিও গেমস অ্যান্ড পোস্ট কলোনিয়ালিজম, এবং ব্লুমসবেরি থেকে 2022-এ বেরোয় ভিডিও গেমস ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এবং রিসেন্টলি সম্প্রতি তিনি ভারতীয় বোর্ড গেমস এবং উপনিবেশবাদের উপরেও আরেকটি বই লিখছেন ইংরেজিতে। একটু আগেই আমি তাকে অনুরোধ করেছিলাম যে এবার যেন তিনি বাংলাতেও লেখাপত্র করেন, কারণ এটা ভীষণভাবে প্রয়োজন। আর বাংলা পৃথিবীর মধ্যে এখন তৃতীয় বা চতুর্থ ভাষা আন্তর্জাতিক মর্যাদার দিক থেকে। তো তিনি আশা করি এটা করবেন। আচ্ছা, এছাড়া তার আমি আর কত পরিচয় বলবো এইটুকু সময়ের মধ্যে। তার বেশ কয়েকশো গবেষণাপত্র জাতীয় আন্তর্জাতিক গবেষণা পত্রিকায় বেরিয়েছে, অজস্র বইয়ের সম্পাদিত বইয়ের চ্যাপ্টার রয়েছে, অসংখ্য জায়গায় তিনি কনফারেন্সে সারা পৃথিবী জুড়ে বক্তব্য রেখেছেন। সেগুলো আপনারা যে কেউ ওই গুগলে গেলে বা সেন্টারের ফ্যাকাল্টিতে গেলে পেয়ে যাবেন। আচ্ছা, আর ফলে ওগুলো আমি আর বিরাটভাবে ডিটেলে আর বলছি না, হ্যাঁ, কারণ আমরা তার বক্তব্য শুনতেই বেশি আগ্রহী। আর খুব সংক্ষেপে আমি একটুখানি বলে নিই, সেটা হচ্ছে যে আমরা তো জানতাম যে গেমস লোকে খেলে আনন্দের জন্য, আর গবেষণা পড়াশোনা এগুলো করে গুরুগম্ভীর বিষয়, আর কেউ কেউ গবেষণার মধ্যেও আনন্দ পান নিশ্চয়ই, আবার খেলাকেও কেউ কেউ খুব সিরিয়াসলি নিয়ে নেন। কিন্তু এটাকে জানতো যে রিডিং গেমস অ্যান্ড প্লেইং বুকস, মানে গেমসগুলোকে যে পাঠ করা যায়, নিবিড়ভাবে পাঠ করা যায়, গবেষণা করা যায় তা নিয়ে, আর বই নিয়ে যে খেলার ছলে খেলার মধ্যে দিয়ে বইয়ের উপস্থাপনা ঘটে, তো একে আমরা কি বলবো? এটা কি একটা নতুন জনার, একটা ভিডিও গেমসের ডিসকোর্সটা কি একটা নতুন লিটারেচারের জন্ম দিল? তার কয়েকটা লেখাপত্রে আমি দেখছিলাম এরকম ইঙ্গিত রয়েছে। তো এটা এমন একটা চমৎকার সুন্দর বিষয়, খুব সিরিয়াস বিষয়, এইটা উনি যে বেছে নিয়েছেন এবং এত কঠিন ভাবে পরিশ্রম করে চলেছেন, তার জন্যে তার কাছে আমরা সকলেই কৃতজ্ঞ। আমরা জানি যে এই সাম্রাজ্য মানে এম্পায়ার, পলিটিক্স আর অ্যান্ড ভিডিও গেমস। তো আমরা জানি ওই এম্পায়ার নিয়ে যেমন ওই এজ অফ এম্পায়ার্স ওইসব ভিডিও গেমস টেমসগুলো আছে, যেমন বোধহয় আমার যতদূর মনে হচ্ছে, আমি অবশ্য ভিডিও গেমস দু একবার খেলেছি, খেলতে পারিও না, আর এত দক্ষ নই। আমার ছেলেকে খুব খেলতে দেখেছি, ছোটবেলায় দেখেছিলাম। তা ওই এজ অফ এম্পায়ার্স, রাইজ অফ রোম, তারপরে কনকারার্স, টাইটান্স এজ, এজ অফ মাইথোলজি, এজ অফ কিংস, এসব অসংখ্য ভিডিও গেমস আছে। তার মধ্যে কয়েকটা তো খুবই বিখ্যাত, ভীষণ জনপ্রিয়, আর এটা সাম্প্রতিককালে বেশ কয়েকটা রীতিমতো আলোচিত হচ্ছে বিভিন্ন জায়গায়। 2025-এও অনেকগুলো বেরিয়েছে। তো যাই হোক, আমি এইটুকু খালি বলতে পারি যে আমার সামান্য জ্ঞান তাই দিয়ে, যে ভিডিও গেমস একটা নতুন সাহিত্য কি, আর এটা সৌভিক মুখার্জি কাজ করেছেন ভিডিও গেমসের ফিলোসফি নিয়েও।
তাছাড়া টেম্পোরালিটি, সময়, যে কালগুলোকে উপস্থাপনা করা হয়, তারপরে আইডেন্টিটি, আত্মপরিচিতি, এই আইডেন্টিটিকেও তিনি বিভিন্নভাবে ধরবার এবং বিশ্লেষণ করবার চেষ্টা করেছেন, যেটা ভিডিও গেমসের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। তো মানে এখানে সংস্কৃতি, রাজনীতি, মানে ভিডিও গেমসের মধ্যে দিয়ে আমরা দেখছি খেলার মধ্যে দিয়ে রাজনীতি, ক্ষমতা, এই সমস্ত ন্যারেটিভগুলো বেরিয়ে আসছে এবং সেগুলোকে অসাধারণ নৈপুণ্যের সঙ্গে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করেছেন। মানে আমার একটা মনে পড়ে, আমি সামান্য কিছু ফুকো দেরিদা চর্চা করেছি, যে ওই যে দেরিদার ডিকনস্ট্রাকশনে বলতেন যে বাইনারি মানে বাউন্ডারিগুলো আসলে খুব একটা টেনেবল নয়, আর ওগুলোকে ডিসম্যান্টল করা উচিত এবং যায়, ওগুলো ডিসম্যান্টলড হয়ে চলে, আর ফলে আইডেন্টিটিগুলো এভার চেঞ্জিং। হ্যাঁ, তো সেখানে এই যে সাহিত্য বলতে আমরা যেরকম বুঝতাম, ধরুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি, এই যে সাহিত্য, আর ভিডিও গেমস, এই যে এজ অফ এম্পায়ার্স, এই দুটো বাউন্ডারি, এ দুটোর মধ্যেকার মানে বাউন্ডারিটা খুব আনস্টেবল এবং ভেঙে চুরে যাচ্ছে, আর মিউচুয়াল কনস্টিটিউটিভিটি দেখা যাচ্ছে যেন, হ্যাঁ, একটা আরেকটার মধ্যে অস্তিত্বের মধ্যে পেনিট্রেট করে যাচ্ছে। এইরকম সব ঘটনাগুলো, বিষয়গুলো ঘটছে, যে এক্সিস্টিং টেক্সটের যে হায়ারার্কি সেটা যেন উল্টে যাচ্ছে, পাল্টে যাচ্ছে, গিয়ে থেমে যাচ্ছে না, সেটা আবার উল্টে যেতে পারে, আবার পাল্টে যেতে পারে। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে তিনি অসাধারণ সমস্ত কাজ করেছেন। আমরা এবার তার বক্তব্য শুনব। সৌভিক, প্লিজ শুরু করুন। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, তো আমি এবার মানে একটা জিনিসই বলতে চাই, যে ভিডিও গেম নিয়ে বললে প্রথমত অনেক প্রশ্নই আমাকে শুনতে হয়, যে এটা তো খেলার জিনিস, এটা নিয়ে গবেষণা কেউ করে কেন? তারপরে ভিডিও গেম তো আবার অনেক সময় অনেক ভায়োলেন্স বা অনেক যুদ্ধ, অনেক মারপিট ইত্যাদি দেখায়, এবং অনেক সময় নাকি মানসিক কিছু রোগ এবং বিভিন্ন অন্য রকম জিনিসের অন্য ক্ষতিও করে ইত্যাদি, এইসব নিয়ে প্রচুর আমায় প্রশ্ন শুনতে হয়। এবং সেইখানে একটা জায়গা হচ্ছে যে ভিডিও গেমগুলো কি সিরিয়াস? ভিডিও গেমগুলোর কি কোনো গুরুত্ব আছে, নাকি এগুলো নিছক বাচ্চাদের খেলা, নাকি এখানে এর খুব খুব ক্ষতিকারক কিছু মানে এর ক্ষতিকারক কিছু ব্যাপার রয়েছে এই ভিডিও গেমে? এবার যেমন একটি সিনেমা হয়েছিল হালে, আপনারা দেখেছেন কিনা জানি না, আমি দেখিনি, হাবজি গাবজি। সেটি পাবজির একটি মানে পাবজির কথাটা নিয়ে খেলা, এবং সেটাতে দেখাচ্ছে একটি বাচ্চা সারাক্ষণ মোবাইলে ভিডিও গেম খেলে এবং সে তার বাবা মাকে কথা শুনে না, তাদেরকে মারধর করছে ইত্যাদি। কিন্তু সত্যি কথা বলতে, যখন আমরা ভিডিও গেম বলি তখন একটু ভাবা উচিত যে যেরকম আমরা সিনেমা বলি, ছবি চলচ্চিত্র বলি, বই বলি, সাহিত্য বলি, সেখানে সবকিছু মানে সেখানে একটা মানে একটা সিনেমা মানে কোনো একটা একটা নির্দিষ্ট একটা জিনিস সেটা নয়। কারণ সিনেমার অনেক রকম ফের হতে পারে। সিনেমার একদিকে আপনি আর্ট হাউস সিনেমা দেখতে পারেন, একদিকে হলিউড, একদিকে বিভিন্ন রকমের, তারপরে বিভিন্ন সিনেমার রকম ফের হয়। সেখানে ভিডিও গেমও সেরকম, ভিডিও গেমে অনেক রকম ভিডিও গেম হয়, এবং ভিডিও গেম বলে একটা একটা নির্দিষ্ট একটা বিশেষ কিছু একটা বিশেষ মিডিয়াকে যদি আপনি বা বিশেষ মাধ্যমকে যদি আমরা মানে এরকম ধরে নিই যে এটাই সেই মাধ্যম, এছাড়া আর কিছু নেই, সেটা আমার মনে হয় না ঠিক। এবং সেইখান থেকে আমি আসি আমার আজকের
শুরুটা করি হচ্ছে এইভাবে যে দেখুন এই যে কয়েকটা আপনারা অনেকক্ষণ ধরে দেখছেন স্ক্রিনে, এবং আমিও দুঃখিত যে একটু দেরি হয়ে গেল শুরু করতে, যে দেখছেন এই ডারফুর ইজ ডাইং, পোলিশ স্টুডেন্টস উইল প্লে দিস ভিডিও গেমস এট স্কুল। এইখানে আমি কেন এগুলো দিয়েছি, এর কারণ হচ্ছে ওপরের যে ছবিটি ডারফুর ইজ ডাইং, এটা হচ্ছে সুদানে যে জাঞ্জাবিদ যে অত্যাচার করছিল তাদের আর কি অত্যাচার নিয়ে লোকেদেরকে ওয়াকিবহাল করবার জন্যে রাষ্ট্রপুঞ্জ ইউনাইটেড নেশনস থেকে বানানো এই ভিডিও গেম। এবং এই মাঝখানের গেমটাই দিস ওয়ার অফ মাইন, এটিকে পোল্যান্ডে বাচ্চাদের স্কুলের বাচ্চাদের পাঠ্য হিসেবে দেওয়া হয়েছে। তার কারণ এটি একটি গেম যেটা যুদ্ধ নিয়ে, কিন্তু যুদ্ধ যাতে বন্ধ হয়, যুদ্ধ কত খারাপ, যুদ্ধের পরে যে কত লোকের কত অসুবিধে কষ্ট, দেশে কত রকমের ক্ষতি হয়, সেটা নিয়ে হচ্ছে দিস ওয়ার অফ মাইন। তার নিচে এই ছেলেটি দেখুন একটি ফোনে একটি গেম দেখাচ্ছে, সেটা হচ্ছে দ্য ইয়েলো আমব্রেলা গেম। হংকংয়ে যখন রাস্তায় নেমে পড়ে লোকে বিক্ষোভ দেখাতে, তখন পুলিশরা তাদেরকে প্রচন্ড মারধর করে, এবং কিন্তু যারা রাস্তায় নামেন তারা কোনো অস্ত্রশস্ত্র কিছু নেননি, তারা আর কি চুপচাপ আর কি নিজেদের বিক্ষোভ দেখিয়ে গেছেন। এবং সেটি একটি ইয়েলো আমব্রেলা বলে একটা প্রোটেস্ট। তারা ইয়েলো আমব্রেলা মানে হলদে ছাতা খুলে তারা, এই পুলিশরা তাদেরকে মারছে দেখুন নিচে, আর তারা ওই হলদে ছাতা খুলে সেই জিনিস, সেই যারা পুলিশরা যা ছুঁড়ছে সেগুলোকে আটকাচ্ছে। সেই যে বিক্ষোভ দেখানো, সেটাও একটা গেম দিয়ে। এবং তার পাশেই দেখুন আমি ওই রাইট ভার্সেস পাওয়ার, সেটা কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশে এই হালে যে সরকার আসার আগে যে আন্দোলনটি হলো, রাস্তায় নেমে পড়েছিল ছাত্রছাত্রীরা, সেটা কিন্তু একটি ভিডিও গেমের রূপক হিসেবে, ভিডিও গেমের মেটাফর দিয়ে রূপক দিয়ে দেখাচ্ছে সেই আন্দোলনের কথা, সেই দ্বন্দ্বের কথা। এবং তার উপরে আরো দেখতে পাবেন এটিও বাংলাদেশের গেম, সেটি ৭১-এর যুদ্ধ নিয়ে আর কি, হিরোজ অফ 71, সেটা আবার সেখানে আরেকটা রাজনৈতিক ব্যাপার আছে। এবং আমি এটাই বলবো যে আমি একটু 1 মিনিট, আমি একটু হ্যাঁ, তো আমি এখানে হিউ ডেভিসের একটা বক্তব্য আছে, সেটাকে আমি জাস্ট ছোট করে বলছি যে বিশ্বব্যাপী যা আন্দোলন হয় সেখানে মানে দেখা যায় যে ভিডিও গেম কিন্তু শুধু আর বিনোদনের এবং মানে অবসর কাটানোর বস্তু নয়। ভিডিও গেম কিন্তু প্রতিবাদ এবং সক্রিয় প্রতিবাদে অংশগ্রহণ করার, যাকে বলে অ্যাক্টিভিজম, সিভিক পার্টিসিপেশন, প্রোটেস্ট, সবের একটি মাধ্যম হয়ে, একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে এবং হয়ে উঠেছে। এবং আমি জানি এটা বিশাল, এর ব্যাপ্তি খুব বেশি, এই এত বড় একটা বিষয় নিয়ে আমি বলবো না আজকে, আমি বলবো খুবই একটি ছোট বিষয় নিয়ে। এবং তার আগে আমি শুরু করি ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র এবং তাদের বিশাল কাজকর্ম এতদিন ধরে হচ্ছে। এবং আমি প্রফেসর প্রদীপ বসুকে, উনি যেমন বললেন, আমি অনেক বছরই চিনি, এবং উনি আমার ডিন ছিলেন, হিউম্যানিটিসের ডিন ছিলেন, এবং তখন অল্প সময়ের জন্য বিভাগীয় প্রধান ছিলাম, এবং খুবই অ্যাক্টিভ ডিন ছিলেন উনি। এবং মানে ডিনাররা সাধারণত যা মানে করে না সেরকম খুব বন্ধুর মতনই ছিলেন। এবং কিন্তু একদিকে একটা মানে ফ্রেন্ড ফিলসফার গাইড টাইপের ব্যাপার, একটা দিকে অনেক আমাদেরকে আর কি যাকে বলে হ্যান্ড হোল্ডিং, গাইড করেছেন এবং পথ দেখিয়েছেন। এবং সেখানে উনি এই কোভিডের সময়, অতিমারির সময় থেকে যে এই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রে যে এই বক্তব্যগুলো এগুলো যে শুরু করেছেন, সেটা একটা দারুণ ব্যাপার। আমি অনেক দিন ধরে এগুলো শুনি, এবং আজকে আমি খুবই সম্মানিত, খুবই গর্বিত যে আমাকে এখানে ডাকা হয়েছে। আমি ভাবতে পারিনি যে আমাকে ডাকা হবে এখানে, সেই জন্য আমি খুবই খুশিও একদিকে। এবং
ভিডিও গেম নিয়ে প্রথমত যে বলতে পারছি এত লোকের কাছে, বললেন এত এত শ্রোতা এখানে আছেন, এবং আমি রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকে আবার ধন্যবাদ জানাচ্ছি, ওনাদের প্রতিনিধিদের, ওনাদের সদস্যদের, প্রফেসর প্রদীপ বসুকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমাকে ডাকার জন্য, এবং আমাদের যে শ্রোতারা আছেন তাদেরকেও, যে আপনারা এত সময় দিচ্ছেন এই 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 বক্তব্যটি শোনার জন্য। এবং আমার প্রধান কারণ আমি এই শুরুতেই বললাম সেই জন্য যে কেন আমি এসেছি, যে ভিডিও গেমের সম্বন্ধে যে ভ্রান্তি, সেটাকে অবশ্য ভ্রান্তি কি সেটা নিয়েও অনেক, মানে দেরিদার কথা বললেন প্রদীপ বাবু, সেখানে ভ্রান্তি নিয়েও অনেক কিছুই বলতে হয়, ভ্রান্তি কি ভ্রান্তি, যাই হোক সেটা সেখানে না গিয়েও ভিডিও গেম সম্বন্ধে যে ধারণা, সেটাকে খানিকটা আমি একটু অন্যরকম ধারণা দেখাতে এসেছি। এবং আমার আজকে বিশেষ বক্তব্য কিন্তু সাম্রাজ্য, রাজনীতি ও ভিডিও গেম। রাজনীতি ও ভিডিও গেম বললে আমার অনেক অনেক দিন কেটে যাবে, তাই আমি আরেকটু ছোট করেছি। এবং আমি শুরু করব ভূত দিয়ে। এই যে স্লাইডটি দেখাচ্ছি, এটি ভৌতিক স্লাইড। কেন? কারণ আপনারা নিশ্চয়ই জানেন এই মার্কসের বিখ্যাত বক্তব্য, স্পেক্টার ইজ হন্টিং ইউরোপ, স্পেক্টার অফ কমিউনিজম। আমি সেটাকে খানিকটা বদলে দিয়ে করেছি স্পেক্টার ইজ হন্টিং ভিডিও গেমস, স্পেক্টার অফ কলোনিয়ালিজম। ঔপনিবেশিকতার ভূত যে ভিডিও গেমকে একটু বারবার ফিরে আসছে, এই হন্টিং ব্যাপারটা। কিন্তু এটাতে যাওয়ার আগে আমি একটু মেঘনা জায়ান্ত নামে একজন গেম ডিজাইনারের একটি বক্তব্য তুলে ধরতে চাই। সেখানে জায়ান্ত বলছেন যে বেশিরভাগ গেমার এই বন্দুকের নল, বন্দুক আর ওই বিশ্বকে মানে আর কি বিশ্বকে কন্ট্রোল করা, বিশ্বকে জয় করা, বিশ্বের ওপর আর কি নিজেদের রাজত্ব করা নিয়ে একটা গেমের মেকানিক্স তৈরি করে। গেমের যে মূল থিম, মেকানিক্স, যেভাবে গেম তৈরি হয়, যেভাবে গেমের কোড তৈরি হয়, যেভাবে গেমের চিন্তন হয়, সেটি তৈরি করে। এবং সেটাকে জয়ান্ত বলছে যে উনি নিজে ভারতীয়, এবং উনি যদিও ব্রিটেনে কাজ করেন, খুবই বিখ্যাত গেম ডিজাইনার। উনি বলছেন পৃথিবীতে থাকার আনন্দদায়ক উপায় হিসেবে যুদ্ধ এবং বিজয় হলো অ্যাংলো আমেরিকান সাম্রাজ্যের কল্পনা। The gun is still the fundamental tool we give to players to interact with the war. War and conquest as pleasurable ways are the fantasies of Anglo-American empire. তো স্পষ্টতই মানে সাম্রাজ্য কিভাবে আর কি আরো বাড়তে থাকে, সাম্রাজ্যবাদের চিন্তা আরো বাড়তে থাকে কিভাবে, এই ভিডিও গেমের এই বন্দুক এবং এই আর কি জায়গা দখল এর যে মেকানিক্স, সেটা একটা অ্যাংলো আমেরিকান সাম্রাজ্যের কল্পনা, সেটাই জয়ান্ত বলছেন। এবং সেটা কিন্তু আমরা এই ভায়োলেন্সের কথার সঙ্গেও কানেক্ট করতে পারি খানিকটা, যেটা যে বদনামটা ভিডিও গেমদের মাঝে মধ্যে দেওয়া হয়, যে কিন্তু বন্দুক ছাড়া কি ভিডিও গেম হয় না? বা জায়গা জয় করা ছাড়া কি ভিডিও গেম হয় না? নিশ্চয়ই হয়। এবং সেটা নিয়ে আমি বলবো, এবং সেখানে আমি একটু ঔপনিবেশিক ভূতের কথা বলবো, কলোনিয়াল ঘোস্ট ইন দ্য মেশিন, যন্ত্রের মধ্যে, কারণ ভিডিও গেম তো আমরা যন্ত্রের দ্বারা খেলি। এবং সেখানে আমি একটা প্রদীপবাবু দেরিদার কথা বললেন, এবং দেরিদার একটি খুবই দারুণ বই বলবো, স্পেক্টার্স অফ মার্কস। মার্কসের স্পেক্টারটাকে আমি ভূত বলে ট্রান্সলেট করতে চাই না, কিন্তু তাও করছি এখানে। সেখানে দেরিদা একটা কনসেপ্ট বলেছেন, উনি বলেছেন হন্টোলজি। হন্ট মানে হচ্ছে বারবার ফিরে আসা, সেই ভূত যেরকম হন্ট করে বারবার ফিরে আসে, আর অন্টোলজি হচ্ছে সত্তাবাদ। তো সেটাকে একজন লেখক বাংলায় অনুবাদ করেছেন প্রেত সত্তা তত্ত্ব, প্রেত সত্তা তত্ত্ব। সো দ্য হন্টোলজি, যেখানে হন্টিংও হচ্ছে, আবার অন্টোলজির উপর খেলা আর কি। অন্টোলজি ইজ হন্টোলজি, বেসিক্যালি সত্তার মানেই হচ্ছে সেই বারবার কিরকম জানি ভূত ফিরে আসছে। একটা জিনিসের চিন্তনের শুরুতেই কিরকম মনে হচ্ছে অতীত ফিরে আসছে, অতীত ফিরে এসে আবার ব্যাপারটাকে কিরকম আরো আর কি আরো ব্যাপারটা মিশিয়ে দিচ্ছে, কিরকম একটা ভয়ের ব্যাপার করে দিচ্ছে। এবং আমি এই গেমের একটা স্লাইড দিয়েছি এখানে এই গেমটি হচ্ছে থ্রল্ড বলে একটি গেম। এটাতে একটি কৃতদাস মহিলা ইনি পালিয়ে যাচ্ছেন প্লান্টেশন থেকে, সেই যেখানে বন্দিনী ছিলেন, এবং পালিয়ে যাচ্ছেন তার ছোট বাচ্চাকে নিয়ে। কিন্তু যখনই তার পেছনে আবার তার একটা
ছায়া, তারই ছায়া, তাকে কি ভূত বলবো কি না জানি না, কিন্তু সেই ভূত কি ছায়া তার পেছনে সে ধাওয়া করে চলেছে। আর যখনই সেই বাচ্চাটাকে নামিয়ে রাখছে তখনই সেই ভূতটি তার বাচ্চাটাকে ধরে নেওয়ার চেষ্টা করছে। এবং আমার বারবার টনি মরিসনের বিলাভেডের কথা মনে পড়ে এই গেমটার কথা ভাবতে গিয়ে। এই গেমটায় সে পালিয়ে যাচ্ছে এবং একে যে সারাক্ষণ সেই একটা ভূত, নিজেরই ভূত, কিন্তু সেই ভূত আবার শুধু নিজের না, সেটা একটা ঔপনিবেশিকতারও একটা ভূত বলা যেতে পারে, সেই কলোনিয়াল গোস্ট ইন দ্য মেশিন, সেটা যাকে তাড়া করছে। এবং এটা দিয়ে আমি ভাবি যে এই গেমের চিন্তা কেন আমি এটা এই শুরু করলাম সেটা আমি বলছি। তার কারণ হচ্ছে আমাদের বাঁ দিকে দেখবেন আমি দেখাচ্ছি একটি গেম, লেখা আছে আফ্রিকান তাঁতি। সেটি হচ্ছে ফিনল্যান্ডের খেলা, তার মানে হচ্ছে স্টার অফ আফ্রিকা, আফ্রিকার তারা। সেটা একটা হীরের নাম, সেই হীরে খোঁজ করতে যাবে, যা খেলবে সে হীরে খোঁজ করতে যাবে। বোর্ড গেম, এগুলো বসে খেলার গেম। সেখানে দেখুন আবার যেভাবে আফ্রিকাকে দেখানো হয়েছে সেটা কিন্তু খুবই ঔপনিবেশিক একটা কলোনিয়াল একটা রেপ্রেজেন্টেশন, খুবই ঔপনিবেশিক এবং এডওয়ার্ড সাইদের ভাষায় ওরিয়েন্টালিস্টিক কাইন্ড অফ আর কি ভাবে দেখানো হয়েছে। এবং আরো দেখুন এই যে আমরা ব্যবসায়ী খেলি যেমন বসে, এই বিখ্যাত ব্যবসায়ী মনোপলি তার জায়গায় এটাকে বদলে দিয়ে করে দিয়েছে হচ্ছে গেম অফ ইউরোপিয়ান কলোনাইজেশন ইন আফ্রিকা। 1974 সালে তখন কিন্তু বেশিরভাগ জায়গায় আর কি স্বাধীন হয়ে গেছে আফ্রিকান বেশিরভাগ দেশ, তাও সেখানে এই গেম তৈরি হচ্ছে এবং বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে এই গেম, যাতে যেখানে তাদেরকে শেখানো হচ্ছে, তাদের মনে বাচ্চাদের বা বড়দের আমি জানি না, কিন্তু তারা মোটামুটি খেলছে যে আফ্রিকাকে তারা বিভাজন করে তারপর তারা আফ্রিকার জায়গা জয় করছে, কিনে নিচ্ছে। এবং সেখান থেকেই, এবং প্রদীপবাবু বলছিলেন এজ অফ এম্পায়ার্স এর কথা, এবং বলে আমার খুবই সুবিধে করে দিলেন, কারণ আমি এইটাতেই ঢুকতে চাই যে এই ধারণা, এই যে এজ অফ এম্পায়ার্স, একটা গেমের নাম হচ্ছে সাম্রাজ্যের সময়, এম্পায়ার, টোটাল ওয়ার আবার এই দুটি শব্দ একসঙ্গে দিলে, নাৎসি জার্মানিতে যেমন মিনিস্টার অফ প্রপাগান্ডা অ্যান্ড টোটাল ওয়ার ছিলেন জোসেফ গোয়েবেলস, তো এই টোটাল ওয়ার একটা খুবই আর কি চিন্তার, খুবই গভীর চিন্তার একটা আর কি কনসেপ্টটাকে বলা এরকম ভাবে, মানে এখন একটা গেমের মধ্যে নামে ঢুকিয়ে দেওয়া, সেটাও খুবই একটা আর কি মানে চিন্তার বিষয়। এবং ইউরোপা ইউনিভার্সালিস, ইউরোপ সারা ইউনিভার্স জুড়ে, সারা বিশ্ব জুড়ে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে। তো এই যে নামগুলো দেখেই বোঝা যায় যে এই গেমের চিন্তন কিভাবে হচ্ছে। এবং সেখানে আমি আবার এই কলোনিয়াল ভূতে ফিরে আসবো, কিন্তু এই যে কলোনিয়াল চিন্তাটা যে গেমের মধ্যেই, যে এই গেমগুলো খেলা হচ্ছে তার মধ্যেই ঢুকছে, এবং আমরা সেগুলো খেলছি, সেই গেমগুলোর মধ্যে অনেক সময় কাটাচ্ছি, বলতে পারি থাকছি গেমগুলোর মধ্যে। এবং আরো বিখ্যাত কিছু গেম দেখুন, টুম রেডার, লারা ক্রফটের নাম আপনারা অনেকে হয়তো শুনেছেন বা না খেলে থাকলেও দেখেছেন। এবং এর কনসেপ্টটি পুরো ইন্ডিয়ানা জোনসের গল্পের মতন। লারা ক্রফট প্রত্নতাত্ত্বিক, তিনি আর্কিওলজিস্ট, তিনি বিভিন্ন জায়গায় গিয়ে তাদের প্রত্নতাত্ত্বিক সব সম্পদ নিয়ে চলে আসেন কোথায়, জেনারেলি মানে আর কি বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় যে লারা ক্রফট আর কি সবাইকে রেস্কিউ করছে, সবাইকে মানে ত্রাণ করছে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা করেন হচ্ছে উনি সব জিনিসপত্রগুলো নিয়ে চলে আসেন, নিয়ে নিজের বাড়িতে রাখেন ইংল্যান্ড। এবং এই যে আরেকটি গেম আনচার্টেড মানে চার্ট মানে মানচিত্র, ম্যাপ, যে জায়গায় ম্যাপ তৈরি হয়নি সেই জায়গায় গিয়ে যাচ্ছে এরাই যাচ্ছে, গিয়ে তারপর সেই আনচার্টেড জায়গা থেকে গিয়ে তারা সম্পদ, তারা ধনরত্ন সব নিয়ে চলে আসছে। এবং এই সবই, আর ওপরে আরেকটি গেম অ্যাসাসিনস ক্রিড ফ্রিডম ক্রাই, এটি খুবই ইন্টারেস্টিং গেম। এটাতে যিনি খেলছেন, যিনি প্রধান চরিত্র, তিনি কিন্তু নিজে পলাতক কৃতদাস, এবং তিনি বাকিদেরকে সাহায্য করছেন পালিয়ে যাওয়ার জন্য, কৃতদাসদের সাহায্য করছেন পালিয়ে যাওয়ার জন্য। কিন্তু এখানে একটা অদ্ভুত মেকানিক আছে, সেটা হচ্ছে যে এই যে এদেরকে পালিয়ে যেতে সাহায্য করছে,
যতজনকে পালিয়ে যেতে সাহায্য করছে তারা এক রকমের যাকে বলে কারেন্সি হয়ে যাচ্ছে, তারা এক রকমের এই ধরুন আমি 5 জনকে সাহায্য করলাম পালিয়ে যেতে, তাহলে আমি আরো বেশি ভালো অস্ত্র পাবো, আমি আরো বেশি ভালো জামা পরতে পারবো ইত্যাদি। তো তাহলে ব্যাপারটা হয়ে যাচ্ছে যে এই গেমের এই কৃতদাসদেরকে মুক্তি দেওয়াটা হয়ে যাচ্ছে একটা বাণিজ্যিক ব্যাপার, আবার একটা ঔপনিবেশিক, কারণ কলোনিয়ালিজম ঔপনিবেশিকতা এটা একটা বাণিজ্যিক ব্যাপার তো আছে, সেটা আপনারা জানেনই, সেই লজিকটাও চলে আসছে। খুবই অদ্ভুত যে এইভাবে এরা গেমগুলো বানাচ্ছে, এবং এগুলো নিয়ে আমাদের চিন্তা করা উচিত। কেন প্রদীপবাবু বলছিলেন এগুলো নিয়ে চিন্তা করার কথা, মানে এবং এই জন্যে আরো বেশি উচিত, এবং আমি আরো আসছি আরো কিছু বক্তব্যতে। যেমন একটি গেম, এটি খুবই পপুলার গেম, খুবই বিখ্যাত জনপ্রিয় গেম, স্ট্রিট ফাইটার বলে গেম, নিয়ে সিনেমাও হয়েছে, রোশন সেট সেখানে আমাদের ভারতীয় অভিনেতা অ্যাক্ট করেছেন, কিন্তু পুরনো গেম। সেখানে এই চরিত্র হচ্ছে ইনি ভারতীয় চরিত্র, এনার নাম হচ্ছে ঢাল সিং। এবার পরে আমি গবেষণা করে আমি ভাবি ঢাল সিং কেন নাম, কারণ আমি তো ভারতীয় কোনো নাম শুনিনি ঢাল সিং। আর এনার দেখেছেন তো ইনি এই কৌপিন পরে আছেন, তারপর মুন্ডমালা পরে আছেন, তারপর এনার একটা পাওয়ার আছে, যোগা পাওয়ার, যোগাসনের পাওয়ার, ইনি আকাশে উড়ে যেতে পারেন ইত্যাদি। খুবই ওরিয়েন্টালিস্ট, আপনারা নিশ্চয়ই এডওয়ার্ড সাইদের কাজকর্ম সম্বন্ধে ওয়াকিবহাল, খুবই ওরিয়েন্টালিস্ট এ করা। কিন্তু আরো বেশি হচ্ছে নাম ঢাল সিম, কারণ হচ্ছে ওরা রাস্তার উল্টো দিকে একটা ভারতীয় রেস্তোরাঁয় গিয়ে ডাল আর শিম দেখেছিল মেনুতে, এই জন্য ডাল আর শিম, ঢাল শিম নাম দিয়ে দিয়েছে। আরো অদ্ভুত হচ্ছে এই ঢাল সিমের স্ত্রীর নাম হচ্ছে শাড়ি, এই আক্ষরিক অর্থে নিয়ে নাম ব্যবহার করেন উনি এই গেমটাতে। তো তাহলে বুঝতে পারছে, তাই জন্য আমি নামটা দিয়েছি এই স্টাইলের, ইন্ডিয়ান্স আর জাস্ট ইন্ডিয়ান্স। এবং আরেকটি হচ্ছে দেখুন, অদৃশ্য ভারত, ইন্ডিয়া ইজ অ্যাবসেন্ট, এটি কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার 2 একটি জায়গা। এখানে হিমাচল প্রদেশে একটা শহরের মধ্যে রুশরা এবং আমেরিকানরা যুদ্ধ করে যাচ্ছে, কিন্তু ভারতীয়রা কোথাও নেই। ভারতীয় মানে পটভূমি শুধু একটা ফাঁকা জায়গা, একটা যেরকম ভাবে ঔপনিবেশিকরা দেখতো আর কি, একটা একটা ফাঁকা ম্যাপের জায়গা, সেরকম একটা ফাঁকা জায়গা। ইন্ডিয়া ইজ অ্যাবসেন্ট, মানে ভারতীয় আর্মি, যেটা বেশ ভারতীয় সেনাবাহিনী, যারা বিশাল একটা সেনাবাহিনী, তারা কোথাও নেই, ভারতীয় লোকজন কোথাও নেই, শুধু আমেরিকানরা রাশিয়ানরা যুদ্ধ করে যাচ্ছে। এবং আরো একটি দেখাই, এটি হচ্ছে সিভিলাইজেশন বলে একটি গেম, এটিও বোধহয় প্রফেসর বসু বললেন এটির কথা একটু আগে। এই সিভিলাইজেশন একটি খুব বিখ্যাত গেম, এটাতে আপনারা বিভিন্ন সভ্যতা তৈরি করছেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আপনি দেখুন যে বাঁ দিকে হচ্ছে ইউরোপীয় সভ্যতা, কোনো একটি ইউরোপীয় সভ্যতা, আমি ঠিক মনে করতে পারছি না, কিন্তু তার পাশেরটা হচ্ছে যাকে বলে নেটিভ আমেরিকান, মানে তাদের সভ্যতা, এবং তাদের কোনো টেকনোলজি নেই। তাদের এই টেকনোলজি ট্রি দিয়ে দেখাচ্ছে কার কি আছে, সব ফাঁকা। ইউরোপীয়দের সব আছে, বাড়ি আছে, ফ্যাক্টরি আছে, ধর্মের জায়গা আছে, বই পড়া আছে, কিন্তু নেটিভ আমেরিকান যারা, তাদের সবই এটা ফাঁকা। যারা আর কি আসল যারা আমেরিকান বাসিন্দা, তাদের সবই ফাঁকা, তাদের কোনো টেকনোলজি নেই। এবং আরো মজার হচ্ছে যে এই কোড দেখুন, আমি গেমটির কোড বার করেছি খোঁজ করে, এবং সেই কোডে একটি ভেরিয়েবল করেছে ওরা, ইজ নেটিভ যেখানে আছে সেখানে হচ্ছে সব পাওয়ার হচ্ছে 0, ইজ নেটিভটা দিয়ে দিয়েছে ইচ্ছা করে কোডের মধ্যে, সেখানে তাদের পাওয়ার 0। মানে একটা পুরো বিশাল একটা আর কি আর কি সমূহ, তাদের কোনো ক্ষমতা নেই এই গেমের কোডের মধ্যে। এবং সেটাতে আমি বলতে চাই এবার এইটা বলে আমি বলতে চাই যাকে আমি বলছি ঔপনিবেশিক যুক্তি, কলোনিয়াল লজিক, কাউন্টার প্লে এবং সাবঅল্টার্ন। এবং কলোনিয়াল লজিক আমি বলছি is hard coded into game algorithms in the way games present history. যেভাবে এই গেমগুলো ইতিহাস এবং রাজনীতি সব যেভাবে আর কি যেভাবে এগুলো দেখায়, সেখানে এই অ্যালগরিদমে
এই চিন্তনে এই যেভাবে প্রোগ্রাম লেখা হচ্ছে তার মধ্যেই এই ঔপনিবেশিক একটি যুক্তি ঢুকে রয়েছে। আমি এর বাংলা ট্রান্সলেশনও দেখাবো, আমি জাস্ট মুখে বলে দিচ্ছি। আমি সরি, এই বাংলাতেও আমি ট্রান্সলেশন আছে, আমি কিন্তু এবার আবার বলতে পারি যে যেহেতু গেমটাকে অন্যভাবে খেলা যায়, কাউন্টার প্লে, একভাবে খেলবো না, যেভাবে গেমটা দিয়েছে সেভাবে আমি অন্যভাবে খেলবো, অন্যভাবে ভাববো, যেভাবে ইতিহাস দেখানো হচ্ছে সেভাবে ভাববো না, কাউন্টার ফ্যাকচুয়াল ভাবে ভাববো, অন্যভাবে ভাববো, যে ঘটনাগুলো অন্যভাবে ঘটেছে সেভাবে দেখাতে পারি গেমে। এই যেমন এজ অফ এম্পায়ার্স যদি আমি অন্যভাবে খেলি, কিন্তু সেখানেও দেখবেন যে শেষমেশ যেটা হচ্ছে যে লজিকটা, যে যুক্তিটা, সেটা কিন্তু এক থেকে যাচ্ছে। আপনি ইংরেজ হয়ে মারাঠাদের হারাচ্ছেন বা মারাঠা হয়ে ইংরেজদের হারাচ্ছেন, শেষমেশ কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ। সেই জন্য আমাদের যেটা চিন্তা করা উচিত হচ্ছে সাবঅল্টার্নের কনটেক্সট এবং সংখ্যালঘুদের ইতিহাস, মাইনরিটি হিস্ট্রি, এটা নিয়ে ভাবা উচিত যে সবই কি একরকম ইতিহাসের শৃঙ্খলা দিয়ে বাঁধা, সব ইতিহাসই কি যেটাকে ইতিহাস বলি সেটাই শুধু ইতিহাস, এবং সেটা দীপেশ চক্রবর্তী বলেছেন ওনার লেখাতে, আমি আরো পরে বলবো। আরেকটি ধারণা নিয়ে ভাবার, এবং আমারই এক বন্ধু অ্যারন ট্রামেল, উনি বলেন রিপেয়ারিং প্লেতে উনি বলছেন যে আমেরিকার যারা আর কি যারা আমেরিকার ধরুন যাদেরকে আমরা বলি আফ্রিকান আমেরিকানস, তারা যেভাবে যারা কৃতদাস ছিলেন, সে তাদের সময় তাদের ওই কৃতদাসত্বর সময় খেলা ছিল হাইড দ্য সুইচ, বেচটাকে লুকো, কারণ বেচটা এমন মানে তাকে মারতে আসবে সারাক্ষণ, সেটা একটা খেলা। সেই খেলাটা কিন্তু শুধু আমরা যে ভাবি যে খেলা মানেই প্রচন্ড আনন্দের ব্যাপার কিন্তু নয়, কারণ সেই বেচটাকে লুকোনো হয়তো একটা খেলা হতে পারে, কিন্তু সেটার মধ্যে অনেক দুঃখ লুকিয়ে আছে। এবং সেইটাকে ভাবতে গেলে অ্যারন বলছেন যে there is this need to একটা প্রয়োজন আছে রিপেয়ার করার, খেলার কনসেপ্টটাকে, খেলার চিন্তনটাকে রিপেয়ার করার। রিপেয়ার মানে শুধু ঠিক করা না, রিপেয়ার মানে হচ্ছে আরেকটা শব্দের খেলা খেলছে অ্যারন, সেটা হচ্ছে রেপারেশন মানে ক্ষতিপূরণ দেওয়া। সেখানে একটা বৌদ্ধিক ক্ষতিপূরণও দেওয়া, আবার খেলার যে চিন্তন সেটাকে একটুখানি অন্য করে ঠিক করা, কারণ খেলা শুধু সবসময় আনন্দের ব্যাপার তা নয়। খেলাতে প্রচন্ড অনেক রকমের গভীর বেদনাদায়ক কিছু আঘাতমূলক যে চিন্তা ঢুকে আছে। তো অনেক অন্য খেলাও আছে যেগুলোতে আমি এগুলো দেখাতে পারি, কিন্তু সেটা আমাদের ভাবা দরকার, এবং গেম যখন দেখছি তখন ভাবা দরকার। কিন্তু গেমে দেখুন একটা বিশাল জায়গা হচ্ছে কার্টোগ্রাফি, মানচিত্রাঙ্কন। এই যে দেখুন এখানে ইউনিয়ন জ্যাক মানে ব্রিটেনের পতাকা পুঁতে দিয়েছে মানে ওয়েস্ট ইন্ডিজ, বার্বাডোস বা জ্যামাইকার উপরে এখানে, এবং সেই রকম যে গেমে বারবার আপনারা ফ্ল্যাগ পুঁতে আমরা যে জায়গা দখল করছি, সৈন্য পাঠাচ্ছি, সেটার সঙ্গে কিন্তু একটা মিল আছে এই যাকে বলে কার্টোগ্রাফিক পার্টিশন অফ আফ্রিকা। এবং ব্যাসেট বলছেন the cartographic partition of Africa was inextricably linked to map making and empire building. Yet the act of drawing lines on maps is only one example of how cartography furthered imperialism. আফ্রিকার চিত্রাঙ্কন বিভাজনের মানচিত্র, পুরো জিনিসটাই একটা বিভাজনের মানচিত্র, এবং সেই মানচিত্রের রেখা এঁকে কিভাবে সাম্রাজ্যবাদকে এগিয়ে নিয়ে গেছিল সেটাই মানচিত্রাঙ্কন, সেই কলোনিয়াল কার্টোগ্রাফি, সাম্রাজ্যবাদের মানচিত্রাঙ্কনের একটা, এবং সেটা এখনো ওই গেমেতে দেখা যাচ্ছে। আমি এই ট্রিটি অফ টর্ডিসিয়াস বলে তখন একটি চুক্তি হয়েছিল বহুকাল আগেকার, আপনি দেখছেন এটা হচ্ছে 1502 এর, এবং তারও আগে চুক্তি হয়েছিল যে একটা অংশ পৃথিবীর হচ্ছে স্প্যানিশদের, একটা অংশ হচ্ছে পর্তুগিজদের, মাঝখানে লাইন টেনে দিল। সেই যে লাইন টেনে দিল, এবার সেই লাইন টানা কিন্তু
তারপরে 300 বছর 400 বছর পরেও চলে যাচ্ছে। এবং আপনি দেখছেন এই আফ্রিকার ম্যাপটি, যেখানে দেখতে পাচ্ছেন যে আফ্রিকার সবকটা দেশের উপরেই কিন্তু ইউরোপীয় দেশের নাম, পর্তুগিজ, ফ্রেঞ্চ, ইটালিয়ান, ব্রিটিশ ইত্যাদি। এই একটা দুটো বোধহয় ফ্রি লেখা আছে, আর বাকি সবই ইউরোপীয় নাম। এবং আমার খুব মানে খুব প্রিয় টিনটিনের কমিক এটা, খুব হাসিও পায় আবার দুঃখও লাগে। এখানে টিনটিন বলছে, টিনটিন কঙ্গো, এখন যদি কেনেন এটা পাবেন না, এটা ওরা বদলে দিয়েছে। এই টিনটিন বলছে এই বাচ্চাদের দেখেই বুঝতে পারছেন এরা কঙ্গোর, এবং টিনটিন হচ্ছে শ্বেতাঙ্গ, সে একজন শ্বেতাঙ্গ পুরুষ। সে বলছে যে প্রিয় বন্ধুরা, এই দেখো তোমাদের ইয়োর ফাদারল্যান্ড, তোমাদের দেশ, তোমাদের হচ্ছে বেলজিয়াম। মানে এরা কিন্তু কঙ্গোর, মানে কঙ্গো যেহেতু, তার মানে পুরো এই ছবিটাতে, এই কমিকটাতেও আপনি দেখতে পাচ্ছেন কিরকম ভাবে ঔপনিবেশিকতা চলে আসছে। এবং সেটা বলতে ওয়াল্টার মিনিওলো, বিখ্যাত পোস্ট কলোনিয়াল এবং সাবঅল্টার্ন স্টাডিজের বিখ্যাত আর কি দার্শনিক, উনি বলেছেন যেভাবে যে ইউরোপীয় ম্যাপ ইত্যাদি যেভাবে দেখানো হতো, ইন্ডিয়াজ অক্সিডেন্টাল, পশ্চিমের ভারত, সেগুলো হচ্ছে বেসিক্যালি যে সেগুলো মূলত যে ম্যাপগুলো তো আর জায়গাটা নয়, কিন্তু ম্যাপগুলো দিয়ে একভাবে একটা সত্য তৈরি, মানে সত্য গড়া হতো। সে সত্য কিন্তু আদপেই মানে এটা পুরোপুরি একটা মানে একটা তৈরি করা সত্য, যেখানে অনেক জিনিসের পরিচয় মুছে ফেলা হচ্ছে। এই মানচিত্রাঙ্কন দিয়ে একটা সত্য তৈরি করা, যেটা অন্য সবকিছুর পরিচয় মুছে ফেলছে। যেমন নতুন স্পেন, একটা জায়গার নাম দিয়ে দিল নতুন স্পেন। তো সেইখানে এই যে জিনিসটা, সেটা এই মানচিত্রাঙ্কনে হচ্ছে, এবং সেটা কিন্তু আমাদের এই গেমগুলো, এজ অফ এম্পায়ার্স, সিভিলাইজেশন ইত্যাদি, এম্পায়ার টোটাল ওয়ার ইত্যাদি ইত্যাদি যেসব গেমগুলো আছে সেখানেও হচ্ছে। এবং সেটিকে সুসানা ম্যাগনেট এবং সিবিল লাম এরা গেমস নিয়ে আলোচনা করেন, পড়াশোনা করেন। এরা এটাকে বলেছেন পোস্ট কলোনিয়াল প্লেগ্রাউন্ড, খেলার মাঠের মতন, মানে আমার একটা এম্পায়ার্স প্লেগ্রাউন্ড বলা উচিত। এখানে বলছেন ম্যাগনেট যে colonized gamescape নাম দিচ্ছেন জায়গাটা, which interpellates its players through the twin discourses of capitalism and colonialism. লুই আলথুসার বলে গেছিলেন ইন্টারপেলেশনের কথা, যেটাতে মানে একটা চিন্তা দিয়ে, মানে স্টেট অ্যাপারেটাস সেটা একটা ধারণা এমন ভাবে ঢুকিয়ে দেবে মনের মধ্যে যে সেটাই মনে হবে যে সেটাই সত্য। এবং সেই ইন্টারপেলেশন হচ্ছে এই গেমগুলো দিয়ে, এই পোস্ট কলোনিয়াল প্লেগ্রাউন্ড যাকে বলছে। এবং আমি ট্রান্সলেশনটা দেখালাম এখানে, যে গেমস্কেপটা যেটা বলছেন সেটা হচ্ছে এই পোস্ট কলোনিয়াল একটা প্লেগ্রাউন্ডের মতন, একটা খেলার মাঠের মতন। এবং অনেক সময় এই খেলার মাঠের রূপক দিয়ে অনেক যুদ্ধ, অনেক যেমন বলা হয়েছিল ব্যাটল অফ ওয়াটারলু ওয়াজ অন দ্য প্লেইং ফিল্ডস অফ ইটন, সেরকম এই রূপক দিয়ে অনেক সময় দেখানো হয়েছে। এবং সেটা কিন্তু এখানে গেমের মধ্যে খুব বেশি ভাবে আসছে, যে একটা গেমের ম্যাপের মধ্যে আপনি যা ইচ্ছে তাই করতে পারছেন সেখানে। এবং একটি 4টে, এটাকে বলে 4x গেমস, মানে এখানে 4টে শব্দ। এটা হচ্ছে এক্সপ্লয়েট, মানে ব্যবহার করা, কিন্তু আর কি অবভিয়াসলি ব্যবহারের থেকেও অনেক আর কি মানেটা খানিকটা খারাপ আর কি। এক্সপ্লয়েট, এক্সপ্যান্ড, যাতে পরিধিটা বাড়িয়ে দেওয়া, এবং এক্সপ্লোর, আরো আর কি অনুসন্ধান করা, এবং শেষ হচ্ছে এক্সটারমিনেট, মানে পুরো নষ্ট করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। এবং এই যে 4টি এক্স দিয়ে যে গেমগুলো তৈরি হচ্ছে, এর চিন্তনটা হচ্ছে এইরকম সাম্রাজ্যবাদের চিন্তন। এবং এগুলো ওই গেমের এই সাম্রাজ্যবাদ যে, সেই জন্যে গেমের চিন্তনের ভেতরেই রয়েছে। আরো বলি, এবার এজ অফ এম্পায়ার্স এর থেকেই আমি কয়েকটা বাড়ি পছন্দ করে নিয়েছি, বাড়ি নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ব্রিটন, সেল্ট, জাপানিজ, চীনের বাড়ি।
এবং দেখবেন সব বাড়ি কিরকম একই রকম তৈরি এবং ইউরোপীয় ধাঁচে তৈরি। মানে দ্য গেম, অ্যাঞ্জেলা কক্স বলছেন, দ্য গেম ইরেজেস কালচারাল ডিস্টিংশনস ইন মেকিং মোস্ট হিউম্যান ইউনিটস লুক দ্য সেম। সব জায়গাকার লোকজনকে একই রকম দেখাচ্ছে এবং তারা সবাই ইউরোপীয়দের মতো। এবং কয়েকটাকে বলছে বেশি অ্যাডভান্সড নয়, কয়েকটাকে বলছে একটু বেশি অ্যাডভান্স। যেরকম আমি আগে দেখালাম যে নেটিভ আমেরিকানদের কোনো টেকনোলজি নেই, তারা জিরো। এবং কয়েকজনের মধ্যে তারা ডিস্টিংশন দেখাচ্ছে, কিন্তু বাকিদের মধ্যে এই যেমন ইরেজিং ডিস্টিংশনস বিটুইন ইস্ট এশিয়ান কালচার্স। উদাহরণস্বরূপ জাপানি, চীনা এবং কোরিয়ান বাড়িগুলো দৃশ্যমান বিকাশে একই ক্রম ব্যবহার করা হয়, যা পূর্ব এশীয় সংস্কৃতির মধ্যে পার্থক্য মুছে দেয়। সো এটা যে দেখাচ্ছে, এই খেলাটি সাংস্কৃতিক পার্থক্যগুলোকে যেভাবে মুছে ফেলছে, সেটাও কিন্তু একটা চিন্তার ব্যাপার। এবং আরেকটি ব্যাপার হচ্ছে যেটাকে বলে আইডেন্টিটি ট্যুরিজম। মানে আপনি ধরুন একজনের পরিচয়ের মধ্যে ঢুকে পড়ে তার সেই যেটা সেটাই হয়ে গেলেন। মানে আমি বললাম যে আমি আজকে একজনের আইডেন্টিটি নিয়ে আমি সেটাই হয়ে গেলাম, যেটা খুব বিখ্যাতভাবে মানে এডওয়ার্ড সাইড, লরেন্স অফ আরাবিয়া, কিম এদের এতে বলেছিলেন যে তারা কেউ আরবদের ভেতরে মানে এর মধ্যে ঢুকে তার পোশাক পরে বলছে সে আরব হয়ে গেছে, বা কেউ বলছে যে সে ভারতীয় হয়ে গেছে। এই যে ধরুন এই যে ধরুন লারা ক্রফট, এখানে শ্বেতাঙ্গী ইনি একটি মাস্ক পরে, মুখোশ পরে এবং একটি নেটিভ আমেরিকান পোশাক পরে ইনি এই আইডেন্টিটিটা নিয়েছেন। এবং এটাকে লিজা নাকামুরা বলছেন আইডেন্টিটি ট্যুরিজম, পরিচয় পর্যটন। মানে যদি পর্যটন হয়, নিজের পরিচয়ের মধ্যে একজনের পরিচয়ের মধ্যে থেকে আরেকজনের পরিচয় ঘুরে বেড়ালাম, দেখলাম, নিয়ে নিলাম, সেটাই। এবং আরেকটি জিনিস দেখাই, এটা ছাড়াও এই পরিচয় পর্যটন ছাড়াও আপনারা অনেকে টেট্রিস খেলেছেন। টেট্রিস হচ্ছে সেই খেলা যেখানে এই ব্লকগুলো, এই বাক্সগুলো ওপর থেকে পড়ছে, সেগুলোকে ঘুরিয়ে যেরকম ভাবে আর কি বিভিন্ন লাইনে রাখতে হয় সে মানে, এবং তারপর সেই লাইনগুলো যখন পুরো পূর্ণ হয় তখন সেগুলো উধাও হয়ে যায়। এইটাই টেট্রিসের খেলা। কিন্তু বাচ্চাদেরকে দাসত্ব প্রথার কত খারাপ সেটা শেখাবার জন্য কোপেনহেগেনে একটি কোম্পানি এই গেমটি বানিয়েছিলেন, স্লেভ টেট্রিস। এখন গেমটি পাবেন না, কারণ প্রচুর লোকে প্রচুর আপত্তি জানিয়েছে এবং এরা তুলে নিয়েছে গেমটি। কিন্তু তুলে নেওয়ার সময়ও তারা কিন্তু একবার বুঝতে পারেনি যে গেমটিতে কি প্রবলেম আছে, কি ক্ষতি করতে পারে এই গেমটির, এবং কত পীড়া আর কি দিতে পারে লোকেদেরকে যারা। এবং দেখুন এই এদের শরীরকে কিরকম ভাবে মুড়ে দিয়ে টেট্রিস খেলার মতন করে দেখাচ্ছে। হয়তো যিনি বানিয়েছিলেন তিনি ভেবেছিলেন এটা দিয়ে শেখাবেন, কিন্তু এই যেভাবে দেখাচ্ছেন এবং যেভাবে এই ছবিগুলো আঁকা হয়েছে, ছবি আঁকা হয়েছে, সেটি কিন্তু খুবই, যাকে আমি বলবো যে বর্ণবাদের রেসিস্ট, খুবই বর্ণবাদী এবং খুবই চিন্তার, খুবই দুঃখের যে এরকম ভাবে দেখানো হচ্ছে। এবং মাফিয়া 3 বলে একটি গেম, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে আর কি বর্ণবাদ, এই শ্বেতাঙ্গ পুলিশে এই এদেরকে আর কি সরিয়ে দিচ্ছে, এবং সেটাতে খানিকটা মানে একটা অ্যাফেক্ট তৈরি হয়, আবেগ এখানে বলা হয়েছে, বাংলায় লিখেছি, কিন্তু একটা অ্যাফেক্ট তৈরি হয় যেটা আর কি মেমোরি, যেটা নিজের স্মৃতিও কিরকম ভাবে বদলে দেয় এই গেমটা খেলে। খুব মানে আমি এখনো কিন্তু এই গেমটা খেলার যে মেমোরি সেটা আমার এখনো আছে, এবং সেটা খুবই আমাকে পীড়া দেয়, খুবই বিচলিত করে এটা মনে পড়লে। তো সেখানে আমি আরেকবার একটু তাহলে বলি, অ্যালগরিদম নিয়ে যখন বলছি, গেমগুলো কিভাবে তৈরি হয়েছে ইত্যাদি, তো সেখানে একটা আমাদের একটা আমাদের গেম স্টাডিজে বা ডিজিটাল হিউম্যানিটিজে বা ডিজিটাল যা মানে মিডিয়া নিয়ে যে গবেষণা, সেখানে একটি চলিত কথা আছে এখন, অ্যালগরিদমিক অপারেশন।
অ্যালগোরিদমের অত্যাচার, এবং অ্যালগোরিদমে কিন্তু একটা পক্ষপাত আছে, এবং সেটা আপনারা এখানেও দেখতে পাবেন, এবং আমি আরো মানে বাংলাতেও কিছু ট্রান্সলেশন আমি দিয়েছি এখানে। দুটি উদাহরণ দিই। একটি হচ্ছে প্রথমত যে প্রোগ্রাম কিন্তু কম্পিউটার প্রোগ্রাম কিন্তু একেবারে নিরপেক্ষ নয়, কারণ প্রোগ্রামেতে প্রোগ্রামারদের যারা লেখেন প্রোগ্রাম তাদের চিন্তনটা ঢুকে আসে, এবং সেখানে একটা ব্যাপারে যেটাকে মার্ক মেরিনো বলছেন ক্রিটিক্যাল কোডিং, একটা একটা আর কি বায়াস, একটা আইডিয়াল, একটা এস্থেটিক্স চলে আসে। হ্যাঁ, এবং কিছু কিছু জায়গায় বলছেন যে some programming paradigms or languages emphasize one virtue, say reusability, over another, legibility or optimization. তো সেখানে কিন্তু একটা বায়াস, একটা পক্ষপাত আছে। কম্পিউটার প্রোগ্রাম যে একেবারে নিরপেক্ষ এবং তার যে কোনো মানে সেটা নয়, এবং যেহেতু নয় সেহেতু অ্যালগোরিদম প্রোগ্রাম তো একটা অ্যালগোরিদম, একটা সিকোয়েন্সে, একটা সেটে কিছু ইনস্ট্রাকশন লেখা, কিছু আদেশ লেখা, সেইগুলো কম্পিউটার পালন করে, তাতেই একটা প্রোগ্রাম হয়। আমি যে আজকে আপনাদেরকে স্ট্রিমইয়ার্ডে কথা বলছি ইত্যাদি, সেগুলো সবের পেছনেই অ্যালগোরিদম আছে। কিন্তু এই যে অ্যালগোরিদম, এর মধ্যে কিন্তু একটা বায়াস, একটা পক্ষপাত আছে, এবং সেটা সোফিয়া বোনলাম্বিনি উনি লিখছেন আমি কিভাবে অ্যালগোরিদম পক্ষপাতের বিরুদ্ধে লড়াই করছি, এবং উনি বলছেন যে উনি কম্পিউটার প্রোগ্রামার, উনি একটা ফেস রেকগনিশন সফটওয়্যার বানিয়েছিলেন, যাতে মুখের কিছু জায়গা দেখে আর কি কার মুখ সেটা চিনতে পারে সফটওয়্যার। আমাদের অনেকের ফোনেতেই আছে, আমার ফোনেতেই আজকাল ফেস আনলক হয়, কিন্তু ওনার ফেস রেকগনিশন সফটওয়্যারের কোড এমন যে ওনার মুখ চিনতে পারলো না, কারণ মুখটা যে চেনার যে বেসিক যে কোডটা, যে চিন্তন, সেটা কিন্তু পুরো বেস করা হচ্ছে ককেশিয়ান বা শ্বেতাঙ্গদের মুখের ওপর, মুখের গড়নের ওপর, বা কয়েকটা জায়গার লোকেদের মুখের গড়নের ওপর। তাহলে বুঝতেই পারছেন অ্যালগোরিদমের পক্ষপাত। এবং সাফিয়া ইমোজা নোবেল বলছেন অ্যালগোরিদমস অফ অপারেশন যে গুগলে যেভাবে আমাদের সার্চগুলো হয় সেগুলো কিন্তু খুবই পক্ষপাতী, কারণ আপনি যদি একটা জায়গায় একটা পার্টিকুলার টার্ম দিয়ে দেন, সেখানে দেখবেন আপনি কিছু ছবি আসছে যেগুলো খুব স্টিরিওটিপিক্যাল, খুব মানে খুব একটা কিছু ধাঁচের ছবি, যেগুলো মানে মানে কি বলা যায় আর কি, নির্দিষ্ট ধরনের মানুষের ছবি আসছে, নির্দিষ্ট মূল্যবোধের উপর ভিত্তি করে তৈরি। তো সেই যে অ্যালগোরিদমিক সেই যে অ্যালগোরিদম, সেটা কিন্তু একটা খুবই শক্তিশালী মানে নিয়ন্ত্রণ সমাজের উপর। কারণ গুগল সার্চ দেখেছি, গুগল সার্চ এটা দেখেছি, কিন্তু গুগল সার্চের পেছনে যে পক্ষপাত সেটা দেখছি না। এবং বোনলাম্বিনী সেই জন্য বলছে যে ভাইরাসের মতন অ্যালগোরিদম দ্রুত গতিতে ব্যাপকভাবে পক্ষপাত ছড়িয়ে দিতে পারে, এবং সেই অ্যালগোরিদমিক পক্ষপাত গেমেও আছে। কিন্তু সেছাড়াও এই গেমে এই অ্যালগোরিদমিক পক্ষপাত, সাম্রাজ্যবাদ এছাড়াও কিন্তু অন্য ন্যারেটিভ, অন্য ডিসকোর্স, অন্য বক্তব্যও আছে, এবং যেটাকে প্রভাবশালী প্রকরণ বা এবং কাউন্টার প্লে, ডমিনেন্ট ডিসকোর্স অফ দ্য ডমিনেন্ট অ্যান্ড দ্য কাউন্টার প্লে। বেসিক্যালি এটা হচ্ছে একটি গেম যেটা মুরিয়েল ট্রামিস বলে একজন বানিয়েছেন। এটি একটি কৃতদাসের পালিয়ে যাওয়ার অনেক আগেকার 1988 সালের বানানো, কিন্তু সেখানে কিন্তু এই সাম্রাজ্যবাদের মানে বিরুদ্ধে একটা প্রোটেস্ট হচ্ছে। বা আপনারা দেখুন এই যে 1978 এই গেম স্পেস ইনভেডার্স, মানে এলিয়েনরা কারা? এলিয়েনরা হচ্ছে আদার্স, ওরা যারা আর কি আমরা নই। তো সাম্রাজ্যবাদের কাছে এলিয়েন হচ্ছে কারা? আমরা, যে সাম্রাজ্যবাদ, ইউরোপীয় সাম্রাজ্যবাদের কাছে এলিয়েন হচ্ছে আমরা, যারা ওরা আদার্ড হয়ে যাই, ওদেরকে বলা হচ্ছে যারা। তো সেই অন্যরা, সেই ভিন্নরা, এরকম এখানে স্পেস ইনভেডার তাদেরকে গুলি করে মারছে এরা। সেখানে কিন্তু এলিজাবেথ লাপনজি এটার উপরে এই যে গেমটা, এটার উপরে এটাকেই বদলে দিয়ে করেছেন ইনভেডার্স, কিন্তু যারা মারছে তারা হচ্ছে নেটিভ আমেরিকানস। তার মানে বাইরে আমেরিকার থেকে, বাইরে থেকে যারা এসছে, যেটা বেশিরভাগ লোকই আমেরিকান এখন,
তারাই হচ্ছে ইনভেডার, তারাই হচ্ছে তাদেরকেই তাহলে বার করা উচিত, এবং সেই ইনভেডার্স বানিয়েছেন এলিজাবেথ পন্সি। তো সেই কাউন্টার প্লেও হচ্ছে এই গেমের মধ্যে। এবং আরেকটি গেম দেখুন, এটির নাম হচ্ছে সামওয়্যার, এবং এটিতে চরিত্ররা একটি জায়গা, কায়ামগার্ড বলে একটা জায়গা, সেখানকার লোকের কথা বলে না, কারণ এই ভয়ে যে তারা কথা বললে অন্য লোকেদের ডিসকোর্স, অন্য লোকেদের ফিকশন, অন্য লোকেদের বক্তব্য, অন্য লোকেদের গল্প সবই তাদের ভেতর ঢুকে যাবে, এবং তাদের যে নিজস্ব যে সেলফ আছে, নিজস্ব যে পরিচয়, সব সেটাকে নষ্ট করে দেবে। এবং এটা একটা কলোনিয়ালিজম, ঔপনিবেশিকতার একটা ভয়। কায়ামগারের মানুষ কথা বলে না, তারা ভয় পায় যে তাদের দেহের আড়ালে লুকিয়ে থাকা স্তরগুলো দিয়ে অন্য ঔপনিবেশিকরা ঢুকে পড়বে। সো একটা দিকে স্পিভাকের সাবঅল্টার্ন স্পিক, তো এখানে সত্যি এরা সাবঅল্টার্ন, এবং এরা ডু নট স্পিক, এরা কথা বলছে না, কিন্তু কেন না তাদের আত্মবোধ সংক্রামিত হয়ে যাবে এই বাইরের কাহিনী দিয়ে, তাদের বাইরের ডিসকোর্স দিয়ে, বাইরের বক্তব্য দিয়ে তাদেরকে পুরো তৈরি, মানে আর কি পুরো ভাবা হবে সেই জন্য। তো একটা চিন্তার ব্যাপার যে এটা এরকম একটা গেম বানিয়েছেন ধ্রুব জানি এবং স্টুডিও ওলিওমিঙ্গাস। এরা পোস্ট কলোনিয়ালিজম নিয়ে ভেবেই বানিয়েছেন। বোরহেস উত্তর পোস্ট কলোনিয়ালিজম ইত্যাদি সব নিয়ে ভেবে এনারা বানিয়েছেন এই গেমটি। কিন্তু সেরকম আরেকটি গেম হচ্ছে, যেমন আমরা বারবার আগেও বলেছি, দীপেশ বাবু বলেছেন যে আর্কাইভ, যাদের একরকমের আর্কাইভাল হিস্ট্রি নেই, তাদের কি কোনো ইতিহাস নেই? তাদের ইতিহাস তো আছে। তো এবার এটাও একটি গেম, এই মেঘনা জায়ান্ট, যার কথা আমরা আগে বললাম, তিনি যে গেমটি বানিয়েছেন 80 ডেজ বলে, যেটি জুল ভার্নের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজের একটা অ্যাডাপ্টেশন, এটা এর উপরেই ভিত্তি করে বানিয়েছেন। কিন্তু সেখানে 80 ডেজে উনি পুরো গল্পটা অন্যরকম করে দিয়েছেন। সেখানে উনি বলছেন যে কল্পনা দিয়ে উনি লিঙ্গবাদ, বর্ণবাদ সব চ্যালেঞ্জ করছেন, সব তার বিরুদ্ধে যাচ্ছেন। সেখানে উনি বলছেন এই গেমটাতে নারীরা অর্ধেক প্রযুক্তি উদ্ভাবন করছে, এবং তারা বিমান চালক। জুলু আর কি রাষ্ট্র, তাদের ক্ষমতা সব থেকে বেশি। মার্কিন যুক্তরাষ্ট্র অত শক্তিশালী নয়। জুলু সাম্রাজ্য না, জুলু সরকার, এদের রোবট আছে। এবং সেখানে উনি বলছেন যে ইতিহাস নারী, বর্ণের মানুষ, পিপল অফ কালার, সমকামী মানুষ এবং সংখ্যালঘুদের দ্বারা পরিপূর্ণ। কিন্তু সেটা কল্পনার ব্যাপার নয়। কল্পনার ব্যাপার হচ্ছে যে তাদের যে নীরবতা, তারা যে সাইলেন্স থাকেন, এবং তারা যে সারাক্ষণ ধরে অ্যাটাক থাকেন, তাদেরকে আক্রমণ করা হয়, সেটা না করে তাদের নিজস্ব গল্প বলতে অনুমতি দেওয়া। দে হ্যাভ দেয়ার ওন স্টোরিজ। সো বলছেন যে দ্য ফ্যান্টাস্টিক্যাল বিট ইন আওয়ার গেমস ইজ দ্যাট দে আর অ্যালাউড টু হ্যাভ দেয়ার ওন স্টোরিজ উইদাউট বিং সাইলেন্ট। তাদের চুপ করিয়ে দেওয়া হয় না, তাদেরকে অ্যাটাক করা হয় না। that their stories are not told as if they're exceptional. তাদেরকে বলা হয় না যে তোমরা ব্যতিক্রমী, কিন্তু তাদের কাহিনী সেটা আমরা শুনতে পাই, এবং সেটি এই গেমে শোনা যায়। তাহলে আমি দেখছি যে গেমগুলো কিভাবে একটা সাম্রাজ্যের একটা চিন্তা ঢুকে এসেছিল, কিন্তু তার একটা কাউন্টার প্লে, তার বিরুদ্ধেও একটা ঠেলা আসছে। এবং এটা দেখুন আরেকটি গেম, এটা নেভার অ্যালোন বলে। সেখানে এটা হচ্ছে আলাস্কার যারা আর কি যারা স্থানীয় গল্পকার এবং প্রবীণ, তাদের কথা শুনে তাদের গল্প শুনে, তাদের কল্পনা দিয়ে ইনুপিয়াট জাতিদের জনগণ, এদের যে ঐতিহ্য, সেটাকে দেখানো হয়েছে গেমটাতে। গেমটার নাম নেভার অ্যালোন। খুবই সুন্দর মিষ্টি গেম। এখানে কোনো যুদ্ধ মারামারি কিছু নেই, কিন্তু একটি সাদা শেয়ালের সঙ্গে বাচ্চা ছেলেটা বিভিন্ন স্বপ্নের সঙ্গে, বিভিন্ন আর কল্পনার মধ্যে দিয়ে হেঁটে 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 একটা জায়গায় যাচ্ছে, একটা জায়গা থেকে একটা জায়গা। এবং সেটি অ্যালাস্কার এই প্রবীণদের, এদের যে সমাজের যে গল্প, সেই গল্পর মধ্যে দিয়ে। আরো আরেকটি গেম ধরুন, এই নাম হচ্ছে ওয়েন রিভার্স ওয়ার ট্রেলস। খুব সুন্দর নাম। তার আগে যেমন বলছে যে
আমেরিকান ঔপনিবেশিকতার মানে আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রতেও তো সেখানে তো একটা সেটলার কলোনিয়ালিজম হয়েছিল। তারা যেভাবে আর কি নিজেদের সব জায়গায় রাস্তা বানিয়ে নিজেদের মতন করে সড়ক বানিয়ে পরে রেল বানিয়ে তৈরি করে নিল, তার আগে তো যারা থাকতেন তারা নেটিভ আমেরিকানরা তারা তো আগে নদী দিয়ে যাতায়াত করতেন, নদী পথে। সো ওয়েন রিভার্স ওয়ার ট্রেলস, এবং গল্পটি খুবই এই গেমটি দিয়ে দেখানো হয়েছে একটি গল্প যেখানে একজন নিজের জমির আর কি জমি বেদখল হয়ে যাচ্ছে, তাই জন্য সে ওয়াশিংটনে তাকে বা দূরে যেতে হচ্ছে, দূর দূরান্তে, যাতে সে জমিটার নিজের জমি রাখতে পারে। সে যখন ফিরে আসে সে দেখছে তার আর ফেরার রাস্তা নেই, সে নদী দিয়ে ফিরতো সেগুলো নদীগুলো নেই, সেগুলো জায়গায় রাস্তা হয়ে গেছে। তো সেই যে জায়গা মানে সম্পত্তি সভ্যতা তার যে পুরো চিন্তনটা যেভাবে বদলে যাচ্ছে, যেভাবে রেলপথ খনি সব ঢুকে আসছে, সেইটা হচ্ছে এই গল্প, এই গেমটির গল্প। সো যেভাবে বলছে, seeing individual private property as an essential trait of civilization that would aid in assimilating indigenous people. তাহলে সম্পত্তি দিয়ে এমন ভাবে যে নেটিভ আমেরিকানদেরকে, ইন্ডিজিনাস লোকেদের সবাইকে যে আর কি ইউরোপীয় সভ্যতা যেটা রয়েছে তাদের মধ্যে ঢুকিয়ে নেবে জোর করে, এবং তারপরে এই যে এদের ল্যান্ড, এদের যে যা সম্পত্তি ছিল, যা চাষবাসের ক্ষেত্র ছিল, সেগুলোকে সব নিয়ে নেবে রেল বানানোর জন্য, খনি তৈরি করার জন্য, তারপরে কাঠ কেটে নেওয়ার জন্য। তো সেটা যে দেখাচ্ছে সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয় এই গেমটার মধ্যে। এবং শুধু এই ভিডিও গেম যে শুধু ভিডিও গেমে আটকে থাকে তা নয়, কারণ ভিডিও গেমের এই যে সত্তা, এই যে চিন্তা, এটা কিন্তু অন্যরকম ভাবেও প্রকাশ পায়। এবং এটা একটি বোর্ড গেম, আমি দেখাবো, স্ট্রং মিউজিয়াম অফ প্লেতে রয়েছে, এবং বানিয়েছেন একজন ভিডিও গেম ডিজাইনার, কিন্তু বানিয়েছেন বোর্ড গেম। দেখুন আপনি ওপরে যে জায়গাটা, কাঁচের প্লেটটা, তার উপরে কয়েকটা স্কোয়ার রয়েছে, কয়েকটা চৌকো চৌকো খোপ রয়েছে। এই খোপগুলোতে হয় সাদা আর সবুজ লোক থাকতে পারে, আর না হলে এই কমলা রঙের চৌকো ঢুকতে পারে। কমলা রঙের চৌকো যেগুলো আছে সেগুলো হচ্ছে ব্রিটিশ সৈন্য, ব্রিটিশ ঔপনিবেশিক, এবং সাদা আর সবুজ এরা হচ্ছে আইরিশ। তো আইরিশ যখনই আপনার ব্রিটিশ ঔপনিবেশিক একটা স্কোয়ারে ঢুকছে, একটা চৌকো জায়গায় ঢুকছে, সে সেটাকে দখল করে নিচ্ছে এবং আইরিশদেরকে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে, আরো চেপে অন্য স্কোয়ারে ঢুকিয়ে দিচ্ছে, অন্য খোপে ঢুকিয়ে দিচ্ছে। তা একটা খোপে একটা অরেঞ্জ, একটা মানে কমলা স্কোয়ার থাকতে পারে, কিন্তু আইরিশরা থাকতে পারে 4 জন একটা খোপে। তারা গাদাগাদি করে থাকছে, কিন্তু তাদের যখন জায়গা হচ্ছে তাদেরকে বোর্ড থেকে ফেলে দিচ্ছে। এবং গল্পটা হচ্ছে কি, তাদেরকে সত্যি কিন্তু বার্বাডোস বা ওই ওয়েস্ট ইন্ডিজে তাদেরকে জাহাজে করে কৃতদাস করে বিক্রি করে দেওয়া হয়েছিল, এবং আইরিশদেরকে কিভাবে অত্যাচার করা হয়েছিল, ইংরেজরা যেভাবে অত্যাচার করেছিল সেটার গল্প এই গেমটাতে। এবং ভিডিও গেমের মেকানিক খুব এরকম পাওয়ারফুল হয়, এরকম ক্ষমতাশীল হয় বোঝানোর জন্য, এবং সেটা এই বোর্ড গেমটিতেও এসেছে। তা আমি ফিরে আসি আবার ভূতদের কথায়। তো দেখবেন এখানে হিউ ট্রেভার রোপার, বিখ্যাত ঐতিহাসিক, উনি বলেছিলেন যে আফ্রিকার কোনো ইতিহাস নেই পড়াবার মতন, পরে হয়তো ভবিষ্যতে হয়তো থাকবে, এখন শুধু আফ্রিকার ইতিহাস হচ্ছে ইউরোপিয়ানদের ইতিহাস আফ্রিকা। সেরকম ভাবে জেমস মিলও কিন্তু বলেছিলেন যে মানে ভারতের সেরকম কোনো সভ্যতা নেই, সেই যা আছে সেটা হচ্ছে ইউরোপীয় সভ্যতার, মানে ফিউডাল যুগে, মধ্যযুগে ইউরোপীয় সভ্যতার নিচে। এবং সেটা তো না হয় বহুদিন আগে। 2017-তে ব্রুস গিলি নামে একজন অধ্যাপক, উনি বলেন, দ্য কেস ফর ওয়েস্টার্ন কলোনিয়ালিজম অ্যাবাউট রিথিঙ্কিং দ্য পাস্ট as well as improving the future. It involves reaffirming the primacy of human lives, universal values, and shared responsibilities. The civilizing mission without scarecrows. That led to improvement in living conditions for most third world people during most episodes of Western colonialism. তো উনি বলছেন যে পশ্চিমী ঔপনিবেশিকতা খুব ভালো জিনিস ছিল, এবং এটি সত্যি মানে তৃতীয় বিশ্বের লোকেদের জীবন অনেক ভালো করে দিয়েছে, অনেক বেশি অনেক উন্নতি করেছে আমাদের জীবনে। এবং তাই বলছেন যে পশ্চিম এবং
যারা পশ্চিমের দেশ এবং অন্য দেশেদের এদেরকে কলোনিয়াল টুল কিট, একটা কলোনিয়াল টুল কিট বলে উনি একটা বাক্যাংশ তৈরি করছেন, তাদেরকে সেটাকে নিতে হবে, নিয়ে তাহলে তারা এফেক্টিভ গভর্নেন্স এন্ড ইন্টারন্যাশনাল অর্ডার আনতে পারবে, মানে তারা রাজত্ব করতে পারবে খুব সুষ্ঠুভাবে এই কলোনিয়াল টুল কিট দিয়ে। কলোনিয়াল টুল কিটের দরকার, এটা লিখছেন উনি হচ্ছে 2017-তে। তারপর কিন্তু লেখাটা পরে আবার ফিরিয়ে নিতে হয়েছে, লেখাটা আবার প্রত্যাহার করতে হয়েছে। পরে থার্ড ওয়ার্ল্ড কোয়ার্টারলি বিখ্যাত জার্নাল, কিন্তু তারা পরে আবার লেখাটাকে সরিয়ে দিয়েছে, কিন্তু লেখাটা আবার অন্য একটা জায়গায় ছাপা হয়েছে। কিন্তু তাহলে বুঝুন যে কলোনিয়াল টুল কিটের কত অ্যাপিল, কত চাহিদা এখনো আর মনে আর কি এই কিছু কিছু লোকেদের মনে এখনো কিরকম ভাবে এটি আসছে। তো সেইভাবে আমি কিন্তু তার উল্টোর দিকে বলি যে এই মাইনরিটি হিস্ট্রি, এই যে একটা একই রকম ভাবে ইতিহাস ভাবা হবে, একই রকম ভাবে ডিসিপ্লিনটা ভাবা হবে, সেটা দীপেশ চক্রবর্তী হতে পারে না। ইতিহাস ভাবাটা ইজ ওয়ান অ্যামংস্ট মেনি, মানে অনেক অনেক রকম ভাবে ভাবা যায়, তার মধ্যে এটা একটা, সেটাই উনি বলছেন, সেটাই আমাদের ভাবা উচিত। এবং হোসে রাবাসা বলছেন যে this process of countering the reduction of India to a people without history and the supposed deficiencies of Bangla for the articulation of Western discourses, the practice of history as discipline continues undisturbed among historians as well into our days. মানে যে ভারতে কোনো ইতিহাস নেই, ভারতীয়রা পিপল উইদাউট হিস্ট্রি, তাদের সমাজে কোনো ইতিহাস নেই, এবং বাংলা দিয়ে যে পশ্চিমী ডিসকোর্স, পশ্চিমী বক্তব্য, সেগুলো বলা যায় না, এইগুলো আদপই নয়। কারণ এখনো ভারতে ইতিহাস লেখা হচ্ছে, লোকে পড়ছে যেরকম ভাবে হয়। তো কিন্তু এটা বলার আমার উদ্দেশ্য হচ্ছে যে এই কলোনিয়াল গোস্ট এন্ড রেভেনেন্স, এই ফিরে আসছে যে ভূত, কলোনিয়াল ভূত, ঔপনিবেশিক ভূত কিন্তু বারবার ফিরে আসছে, এবং সেটা আমাদের চিন্তনের মধ্যেই ফিরে আসছে, কিন্তু সেগুলোকে আবার কাউন্টার করছেন মানে সাবঅল্টার্ন স্টাডিজ হিস্টোরিয়ানরা এবং ইত্যাদি অন্যরা কাউন্টার করছেন। কিন্তু ভিডিও গেমেও কিন্তু এটা বারবার ফিরে আসছে, এই ভূতটাই যে বারবার ফিরে আসছে ভিডিও গেমে, সেটাই একটা চিন্তার বিষয়। এবং সেটাকে আবার কাউন্টার করছে, ভিডিও গেম দিয়েই কাউন্টার করা হচ্ছে বিভিন্ন ভিডিও। আমি যেমন বললাম শুরুতেই যে ভিডিও গেম মানেই সে একই রকম জিনিস নয়, শুধু বন্দুক, শুধু রাজ্য জয় করা নয়, এবং এই একই মাধ্যম দিয়ে, একই মিডিয়াম দিয়ে এই ডিসকোর্সকে, এই বক্তব্যকে, এটাকে এর বিরুদ্ধে বলা হচ্ছে, এবং লোকেরা আরো যাতে চিন্তা করতে পারে। এবং এই ভিডিও গেমগুলো খেললেও, সত্যি করে এই সাম্রাজ্যবাদী ভিডিও গেমগুলো খেললেও কিন্তু যেটা দেখা যায় যে এই সাম্রাজ্যবাদের যে মানে বেসিক, যে ফান্ডামেন্টাল, যে একদম মূল যে বক্তব্যগুলো, যেগুলো আমাদেরকে চিন্তায় ফেলে, যেগুলো বিচলিত করে, সেগুলো কিন্তু বেরিয়ে আসে। এবং আমি শেষ করব এবার, সেটা হচ্ছে অন্য একটি খেলার কথা বলে, সেটা ভেনবা বলে একটা খেলা। এটা একটি তামিল ব্যক্তি, ভেনবা, দেশ ছেড়ে, ভারত ছেড়ে চলে গেছে কানাডাতে, কিন্তু সেখানে গিয়ে সে নিজের দেশের কথা মনে করছে, এবং মনে করছে খাবার দিয়ে, ফ্যামিলি রেসিপি বুকটা, একটা রেসিপি বুক, খাবারের কিভাবে তার মা কিভাবে খাবার বানাতো, কিন্তু সেই বইটা, যে মায়ের যে লেখা হাতে লেখা যে রেসিপিগুলো, যে প্রণালীগুলো, খাবারের যে প্রণালী, সেটা কিরকম ছিঁড়ে গেছে, বই পাতা ছিঁড়ে গেছে, সেটাকে সে মনে করার চেষ্টা করছে। মনে করে সেই পাতাগুলোকে জুড়ে সেই পাতাও জুড়ছে, এবং তার স্মৃতিও ফিরে আসছে, স্মৃতিটাও জুড়ছে, এবং তার আইডেন্টিটি, তার পরিচয়, তার সত্তা, সেটাকেও জুড়ছে। এবং সেটাতেই একটা জায়গায় বলতে চাই এভাবে, যে একটা রান্না, খাবার, এর স্মৃতি, এর গন্ধ, এর কিভাবে রাঁধতো, কি প্রণালী, সব দিয়ে ভাবছে নিজের আইডেন্টিটি, নিজের পরিচয়কে। এবং সেখানেই দেখা যায় যে আমাদের যে এই মানে
আমরা একটা ধরুন ভারত থেকে গেছি কানাডাতে, এবং সেখানে বিভিন্ন রকমের যে আর কি বিভিন্ন জিনিসপত্র আশপাশে রয়েছে, তাদের যে প্রভাব, তার মধ্যেও সে নিজের নিজের যে ভারত, নিজের একটা যেটা যেখান থেকে এসেছে সেই রুটস, সেই শিকড় যে তৈরি করছে, সেইটাও একটা বড় ব্যাপার, যেটা এই ভিডিও গেমগুলো করতে শেখায়, দেখায়। এবং শুধু একটা সাম্রাজ্যবাদে, শুধু পশ্চিমী একটা উপনিবেশিকতার মানে বুহর মধ্যে না রেখে এই ভিডিও গেমগুলো দিয়ে আজকাল যেগুলো তৈরি হচ্ছে ভারতে এবং অন্য জায়গায়, সেগুলো দিয়ে এই চিন্তনের একটা চ্যালেঞ্জ, একটা বিরুদ্ধে একটা একটা অন্য একটা প্রতিকল্প চিন্তন তৈরি করছে। এটা বলি, বিশেষ করে এখানে একটা ছোট বিবলিওগ্রাফি আছে, আপনারা দেখতে পারেন। আর প্রফেসর বাসু বললেন আমার বইয়ের কথা, এগুলো আমি সরি, এগুলো ভিডিও গেমস ইন পোস্ট কলোনিয়ালিজম এবং ভিডিও গেমস ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, যেখানে আমি আরো বিস্তৃতভাবে লিখেছি। কিন্তু তাহলে এইভাবেই শেষ করি যে ঔপনিবেশিকতার ভূত যা আছে, যেগুলো আমাদের যেটা দেরিদা বলেছিলেন, হন্টোলজি, প্রেত সত্তা তত্ত্ব, সেই এইগুলো যেটা হন্ট করছে এই অন্টোলজি চিন্তনের আর কি মূল চিন্তাকে, কিন্তু ভিডিও গেম দিয়ে আমরা তার বিভিন্ন রকমের রূপ দেখতে পাই, বিভিন্ন দিক দেখতে পাই, বিভিন্ন ভাব দেখতে পাই। অনেক ধন্যবাদ সৌভিককে একটা অসাধারণ মনোগ্রাহী আলোচনা উপস্থাপনা করার জন্য। আমার তো ভীষণ ভালো লাগলো, অনেক অজানা জিনিস জানতে পারলাম। আচ্ছা, আর প্রকাশ বা সমীরণ কেউ আছো? আর নেটওয়ার্কের কোনো সমস্যা আছে কি? দেখো যে কোনো প্রশ্ন এসেছে কিনা। আচ্ছা, ততক্ষণ আমি দু একটি প্রশ্ন রাখতে পারি? হ্যাঁ, আচ্ছা, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই কলোনিয়ালিজমের ঘোস্ট এটা হন্ট করে, ফিরে ফিরে আসে, জ্বালিয়ে খায়। হ্যাঁ, একেবারে। এবং এটা আমাদের অস্তিত্ব মানে সত্তার সঙ্গে জড়িয়ে রয়েছে, যেখানে তুমি ওই অন্টোলজি থেকে হন্টোলজি দেরিদা যেটা আনছেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হচ্ছে যে এর বিকল্প কি ঔপনিবেশিক অতীতকে সম্পূর্ণ ভুলে যাওয়া? মানে অতীত বারবার তো ফিরে ফিরে আসে, আমাদের স্মৃতিতে থাকে, দেশভাগের স্মৃতি, উদ্বাস্তু, দাঙ্গা, যুদ্ধ, তেমনি ঔপনিবেশিকতার স্মৃতি আমাদের অস্তিত্বের সত্তায় চেতনায় থেকে যায়। আবার যদি সেটা ফিরে আসে ভিডিও গেমসের মধ্যে দিয়ে, তো আমরা যদি সেটাকে সমালোচনা করি, তাহলে কি আমরা বলতে চাইছি যে এই অতীত ঔপনিবেশিকতাটাকে সম্পূর্ণভাবে বিস্মৃত হওয়া উচিত?
মানে এখানে যেমন একটা কথা বলছি যে এই যে এই নামগুলো কর্নওয়ালিস স্ট্রিট বদলে গিয়ে হলো বিধান সরণি, হ্যাঁ, তো এরকম অজস্র উদাহরণ আছে। তো এর মধ্যে আবার কিছু উগ্র স্বাদেশিকতা বা উগ্র জাতীয়তাবাদও আছে, যে ইন্ডিয়া নয় এখন থেকে শুধু ভারত, যদিও সেটা এখন আপাতত হয়তো কিছুটা চাপাও পড়ে গেছে। তো বা ধরো কয়েকটা মূর্তি, রানী ভিক্টোরিয়ার মূর্তি ধরো সরিয়ে দেওয়া হলো, হ্যাঁ, মনুমেন্ট অক্টারলনি মনুমেন্টকে বদলে করা হলো শহীদ মিনার। মানে আমি ঠিক এই জায়গাটায় খুব বিভ্রান্ত সংশয়ান্বিত বোধ করছি যে অতীত যদি খারাপ হয়, কষ্টের হয়, যন্ত্রণার শোষণের হয়, বঞ্চনার হয়, তো সেই অতীতটাকে নিয়ে বাঁচবো অথবা সেই অতীতটাকে বর্জন করে বাঁচবো। আর সেখানে ভিডিও গেমসের মধ্যে দিয়ে যদি কলোনিয়ালিজম ফিরে আসে, যদিও তুমি একটা খুব চমৎকার বিকল্প দেখিয়েছো যে ভিডিও গেমসকেও একটা অস্ত্র হিসেবে, ওয়েপন হিসেবে ব্যবহার করে ওইখানেও ওই স্মৃতিটাকে, মানে বঞ্চনা শোষণের স্মৃতিটাকে হয়তো কিছুটা বদলে একটা রেজিস্ট্যান্সের স্মৃতিতে পাল্টে নেওয়া যায়। এটুকু আমার জাস্ট মাথার মধ্যে আসছে, কিন্তু সব মিলিয়ে একটা ধোঁয়াশা রয়ে যাচ্ছে। এটাকে কিভাবে দেখা উচিত, এটা আমার প্রথম। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমাকেও অনেক ভাবায়। আমি নিশ্চয়ই আপনাকেও ভাবায় অন্যভাবে, ভিডিও গেমের বাইরেও। আমার মনে হয় না যে অতীত কে বর্জন করা যায়, সম্ভব নয় মনে হয়, কারণ ভূত সে আসতেই থাকে। হন্টলজি এই যে এই সত্তা, এই চিন্তার মধ্যেই যে অতীত, সেটা কিন্তু বারবার ফিরে আসবে বিভিন্নভাবে। সেটা আপনি অক্টারলনি মনুমেন্টকে শহীদ মিনার করলেও তার স্থাপত্যটা থেকে যাচ্ছে। এবং আমি একটা জাস্ট খুবই ক্রুড একটা উদাহরণ দিলাম, কিন্তু এই ভিডিও গেম যা করছে, ভিডিও গেমে আমার বক্তব্য মূলত দুটো ভাগে। একটা হচ্ছে যে ভিডিও গেমও কেউ তাচ্ছিল্য করে দেখার উচিত নয়, কারণ আমার একটা মাধ্যম যেটার মধ্যে কিছু অনেক দিন ধরে যেভাবে যে প্রসার হচ্ছে সেরকম কিছু প্রবলেম, সেরকম প্রশ্ন, সেরকম আর কি চিন্তা, সেগুলো ঢুকে আসছে, সেগুলো এর মধ্যে রয়েছে। আবার সেগুলোর বিরুদ্ধেও আবার ভিডিও গেম দিয়েই আবার তার একটা প্রতিবাদ হচ্ছে। কিন্তু প্রতিবাদ হচ্ছে মানে এমন নয় যে একটা অতীতকে পুরো বর্জন করে দেওয়া যায়। একটা যা হয়ে গেছে, মানে আমার অন্তত সেটা মনে হয় যে একটা স্ট্যাচুকে ভেঙে দিলে বা সরিয়ে দিলে পুরোপুরি সেটা একটা পুরো সরে যায় না, কারণ ওই সেই চিন্তা যেটা হয়েছে, এবং পুরোপুরি এখন আমাদের পক্ষে কি সম্ভব যে এই ঔপনিবেশিকতা, এই কলোনিয়ালিজম, এইটাকে পুরো ছেড়ে একেবারে চলে যাওয়া? তার থেকে শেষ ওই ভেনবার ওই রেসিপি বইয়ের মতন, যেখান থেকে ছেঁড়া স্মৃতি এসে জুড়ে একরকম ভাবে তৈরি হচ্ছে স্মৃতি, সেভাবেই তৈরি হয়, সেভাবেই চিন্তা তৈরি হয়। কিন্তু পুরো যে একটা জায়গা থেকে পুরো উপরে নিয়ে সরিয়ে দেওয়া, আমার মনে হয় না সেটা সম্ভব কখনোই। চেষ্টা করা যেতে পারে, অনেকে চেষ্টা করেছেন, নাম বদলাতে পারি এবং ছবি বদলাতে পারি, কিন্তু পুরোপুরি বদলায় না। সেটা ভিডিও গেমের মধ্যেও একটা নতুন মাধ্যম, কিন্তু সেটার মধ্যে চলে আসে বারবার। মানে আপনার মিডিয়ামও বদলাতে পারেন, সেখানেও চলে আসছে, দেখছেন অ্যালগরিদম দিয়ে এই লোকের বেসিক যে চিন্তা। 2017-তেও একজন কলোনিয়াল টুল কিট নিয়ে লিখছেন, কিন্তু আবার তার বিকল্পও রয়েছে, তার বিরুদ্ধে কিছু আলোচনা রয়েছে, এবং সেই ডায়ালগটা সারাক্ষণ চলতে থাকে আমার মনে হয়, একেবারে পুরো অতীতকে বোধহয়। এবং সেই জন্যই এই হন্টলজির এক্সাম্পল, এই যে ভূত দ্যাট ক্যান, এই আসে। আমি কি উত্তর দিতে পারলাম? মানে জানি না ঠিক। নিশ্চয়ই ভাবনার তো খোরাক জুটলই। আর
আচ্ছা সমীরণ বা প্রকাশ, কোনো প্রশ্ন এসেছে কি? নইলে আমার আর একটা প্রশ্ন আছে, আমি সেটা করবো। না স্যার, আপনি প্রশ্ন করুন। আর কোনো প্রশ্ন এসেছে কারুর? না আসেনি, আপনি করুন, প্রশ্ন আচ্ছা করুন। আচ্ছা সৌভিক, আমার এই প্রশ্নটা, এটা মানে কিছুটা ভিডিও গেমসের চৌহদ্দি ছাড়িয়ে হয়তো একটু দর্শনের দিকে যাত্রা হবে, রাজনৈতিক দর্শন, পলিটিক্যাল ফিলোসফির দিকে। আর তবে ভিডিও গেমস তো এরই সাথে যুক্ত। মানে আমি বলতে চাইছি যে এর মধ্যে এই যে কলোনিয়াল বায়াস গুলো তুমি দেখালে, খুব সুন্দর, খুব চমৎকার ভাবে দেখিয়েছো। ভিডিও গেমস গুলোর মধ্যে অন্যত তো আছেই, তাছাড়াও ভিডিও গেমসের মধ্যেই যদি ফোকাস করি আমরা, তো এখানে অনিবার্যভাবে মডার্নিটির প্রশ্নটা চলে আসছে, ওয়েস্টার্ন মডার্নিটির প্রশ্ন। হ্যাঁ, যেহেতু কলোনিয়ালিজমের মধ্যে আমরা মধ্যে দিয়ে আমরা কলোনিয়াল মডার্নিটিকে পেয়েছিলাম, তো সেই কলোনিয়াল মডার্নিটির ভূমিকাটা ঠিক কিভাবে দেখব। মানে আমি বলতে, মানে ভিডিও গেমসের প্রশ্নটাও এসে যাচ্ছে এর মধ্যে, কারণ ভিডিও গেমস আমাদের অনেক উন্নততর প্রযুক্তি, টেকনোলজি, এগুলো ভাবনা চিন্তা অনেক কিছু ঘটাচ্ছে জীবনে, দেখছি যেগুলো আমরা কল্পনাও করতে পারতাম না যে এইভাবে যে যে ভিডিও গেমসটা খেলছে, হ্যাঁ, সে ওই ভিডিও গেমসটা কিন্তু ওই কি বলে ওটাকে, রিয়েল টাইম স্ট্র্যাটেজি, হ্যাঁ, মানে চলমান, মানে আমার অংশগ্রহণটা মানে কোনো পূর্ব নির্ধারিত ভাবে, হ্যাঁ, কোনো পূর্ব নির্ধারিত ভাবে ভিডিও গেমসটা খেলছি না আমি। হ্যাঁ, এটা আমি দেখছি, আমি অংশগ্রহণ করছি, এবং তার সাথে সাথে ভিডিও গেমসটাও পাল্টে পাল্টে চলেছে সেই অনুযায়ী, এবং আমার নির্ণয়ের উপর, আমার ডিসিশনের উপর, আমার নির্ণয়ের উপর ভিডিও গেমটা বদলাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বলতে চাইছি, এটাই। হ্যাঁ, মানে আমার এজেন্সি, আমার ভূমিকাটা ওর সাথে যেন জড়িয়ে যাচ্ছে, ভিডিও গেমসের সাথে আমার সাবজেক্টিভিটি বা আমার এজেন্সি জড়িয়ে পড়ছে। তো মানে এরম নয় যে ভিডিও গেম ইজ গিভেন টু আওয়ার লাইফ, ভিডিও গেমসটা গিভেন, কিন্তু সেটার মধ্যেই একটা জ্যান্ত রয়ে যাচ্ছে, ওই সেই ঠাকুরমার ঝুলির গল্পের মতো, সমুদ্রের তলায় একটা কোথাও দানবের এমব্রায়োটা, ভ্রূণটা রয়ে যাচ্ছে যেন। মানে ভিডিও গেমসটা আমার জীবনে আসছে, অথচ তার মধ্যেই আমার এজেন্সিটার স্কোপটা, স্পেসটা নির্মিত হয়ে এসছে। হ্যাঁ, মানে আমার এজেন্সিকে ধরে আমি ভিডিও গেমসটার কথা ভাবতে পারি বা খেলতে পারি। হ্যাঁ, এখানে হয়তো অন্য খেলাতেও নিশ্চয়ই এটা থাকে, ক্রিকেটে বা ফুটবলে যে প্লেয়ারের ব্যাপারটা থাকে। তো এখানে আমি বলতে চাইছি যে মডার্নিটি যে একটা এজেন্সি, একটা সাবজেক্ট পজিশনটাকে আনে। হ্যাঁ, ওই ধরো আমরা যে ওই কান্টের 1784-এর সেই হোয়াট ইজ এনলাইটেনমেন্ট, ওইগুলো লেখায় যা পাই, এই যে পরনির্ভরতা থেকে মানে স্বেচ্ছায় লব্ধ পরনির্ভরতা থেকে বেরিয়ে আসা, মানে এক্সিট ফ্রম সেলফ ইনকার্ড ডিপেন্ডেন্স অন আদার্স। এই যে এনলাইটেনমেন্টের একটা কথা, এই বৈশিষ্ট্যটা উনি বলছেন। তো আমি আসতে চাইছি যে কলোনিয়াল মডার্নিটি আমাদের চৈতন্যের মধ্যে ঢুকে একটা কলোনাইজারের সংস্কৃতিটাকে চাপিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমরা সেই চাপিয়ে দেওয়াটাকে বুঝতেও অক্ষম হয়ে গেছি, আমরা ওটাকে যেন স্বেচ্ছায় গ্রহণ হিসেবে নিয়েছি, ইন্টারনালাইজ করে ফেলেছি কলোনিয়াল মডার্নিটিকে। তো
এখানে কিভাবে দেখা উচিত বলতো, মানে মডার্নিটির তো একটা ইমানসিপেটরি ভূমিকাও ছিল, মানে সতীদাহ থেকে মুক্তি, বা আজকে আমরা যেটা দেখছি ভারতে আবার সেই মধ্যযুগে ফিরে যাওয়ার কতগুলো বিষয় আসছে, গণেশ দুধ খাচ্ছে বা ঘন্টা বাজিয়ে করোনা তাড়ানো হচ্ছে। তো এখানে এগুলো থেকে মুক্তির তো জন্যে মডার্নিটির একটা ইমানসিপেটরি রোল ছিল, মানে মেয়েদের স্বাধীনতা। বিদ্যাসাগর, রামমোহনের কথা, বিদ্যাসাগরের কথা যদি ভাবি, তো আমরা জানি নকশালরা এক সময় বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়েছিল, রামমোহনের মূর্তি ভেঙে দিয়েছিল। তারও একটা আলাদা যুক্তি, আলাদা একটা পটভূমিকা আছে, কিন্তু এই এই যুক্তিটা নকশালরা একেবারেই ইগনোর করেছিলেন। হ্যাঁ, সেটা নিয়ে নিশ্চয়ই আলাদা আলোচনা হতে পারে, কিন্তু আমি বলতে চাইছি যে বিদ্যাসাগর, রামমোহন, এই যে কিংবা আম্বেদকর, এই যে মাহারদের বিদ্রোহটা, হ্যাঁ, ব্রাহ্মণ্যতন্ত্রের বিরুদ্ধে, কি যেন সে পেশোয়াদের বিরুদ্ধে ইংরেজের সাহায্য নিয়ে হলো, এই যে একটা দ্বন্দ্ব স্ববিরোধিতা, মানে কলোনিয়াল মডার্নিটি সে কি ইন্ডিজেনাস কালচারের থেকে কিছুটা ইমানসিপেটরি ভূমিকা পালন করেছিল, নাকি তুল্যমূল্য বিচার করলে কলোনিয়াল মডার্নিটির ওপরে নির্ভরতাটা এত ভয়ঙ্করভাবে ঘটেছে, অদৃশ্যভাবে ক্ষমতার, যে ওই ইমানসিপেটরি রোলটার আসলে কোনো মূল্যই রইল না শেষ অবধি? কিভাবে দেখবো? আমি কি প্রশ্নটা বোঝাতে পারলাম? হ্যাঁ, এটা খুবই শক্ত প্রশ্ন, এবং মানে ওয়াল্টার মিনিওলো একটা কনসেপ্ট দিয়েছিলেন ডিলিঙ্কিং বলে, যেটাতে উনি বলছেন যে ডিকলোনিয়ালিটি, মানে উনি পুরো কলোনিয়াল যে সরি, ওই কিছুদিন আগেই তো ওই অনগুগি মারা গেলেন, হ্যাঁ, কেনিয়ার। হ্যাঁ, ওই ডিকলোনাইজিং দ্য মাইন্ড। হ্যাঁ, মিনিওলো যেমন যেটা বলতে চাইছেন সেটাতে আমি পুরোপুরি একেবারেই একমত নই। কারণ হচ্ছে উনি যেটা বলছেন, একটা ডিলিঙ্কিং পুরোপুরি কেটে দিয়ে, বের করে দিয়ে, তারপরে একটা অন্য জায়গা থেকে ভাবা, সেটা ওনার প্রেক্ষিতে হয়তো কাজে লাগতে পারে। কিন্তু ভারতের আমি যেটাকে দেখছি, আপনি যেটা বলছেন, সেখানে এই একটা টোটাল ডিলিঙ্কিং, সেটা, এবং এটা আগের প্রশ্নের সঙ্গে আমার মনে হয় একটু সম্পর্কিত। কারণ আপনি যেটা আগেও জিজ্ঞেস করেছেন যে পুরোপুরি ভুলে যেতে পারি কিনা, পুরোপুরি মেমোরিটা পুরো সরিয়ে দিতে পারি কিনা, সেটা তো সেটা কি সম্ভব? এবং আমি একটা স্লাইডে একটু আগে বলেছিলাম ওই পোস্ট কলোনিয়াল গেমস্কেপ বলে, এবং সেখানে একটা শব্দ ব্যবহার করেছিল শোসানা ম্যাগনেট, ইন্টারপিলেটস দি নোশনস অফ ক্যাপিটালিজম এন্ড কলোনিয়ালিজম। এই গেমের মধ্যে এই গেমটাই একটা ইন্টারপিলেশন করছে, যেটাতে এই ক্যাপিটালিজম, কলোনিয়ালিজম এগুলো নর্মালাইজড হয়ে যাচ্ছে, যে খেলছে সেটাকে আর দেখতে পাচ্ছে না, সেটাকে আলাদা করে বুঝতে পারছে না যে এই ডিসকোর্সগুলো রয়েছে, এবং এগুলো গিভেন বলে ধরে নিচ্ছে। এবং যেটা আপনি বলছেন যে এগুলোকে কি আর বুঝতে, এত পাওয়ারফুল, যে এত ক্ষমতাশীল, যে এগুলো বুঝতে পারছি না আমরা যেগুলো আছে। এবার এটা একটা সত্যি চিন্তার বিষয়। কিন্তু এই কলোনিয়াল মডার্নিটির কথাটা, যে মডার্নিটি তৈরি হয়েছে এই কলোনিয়াল, কিন্তু কলোনিয়াল মডার্নিটি তৈরি হয়েছে আমার যা ধারণা, সেটাতে আমি কিন্তু এইটুকুও বলবো, এবার আমি যখন ভিডিও গেম নিয়েই বলছি, তখন ভিডিও গেম দিয়েই উদাহরণ দিয়েই বলি। এই যে আমি একটু পিছিয়ে যাই, মেঘনা জায়ান্তের এই যে 80 days, যেখানে ও দেখাচ্ছে একটা মেকানিক্যাল এলিফেন্টে করে, সেই মেকানিক্যাল হাতি করে, যন্ত্রের হাতি করে, সেই বেনারস থেকে কলকাতা যাচ্ছে। যা এই অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days যদি কেউ পড়ে থাকেন, তাহলে দেখবেন এই হাতি করে, সেটা হাতিটা হয়ে গেছে মেকানিক্যাল হাতি। কিন্তু এই যে ও যে কাল্পনিক জায়গাটা দিচ্ছে, যেখানে ও বলছে যে the fantastical bit in our games is that people are often allowed to have their own stories without being silenced. আর তারপরে, why not women invent half the technologies, pilot half the airships? Why not shift the balance of power to Heishi rather than
barely post-Bellum United States. এই যে অল্টারনেটিভ গুলো দেখছে ও এই স্টিম পাঙ্ক বা এই কল্পবিজ্ঞানের মধ্যে দিয়ে, সেটাতে কিন্তু একটা জায়গা আছে, সেখানে কিন্তু এই প্রাযুক্তিক যে টেকনোলজিক্যাল যে মডার্নিটি, প্রাযুক্তিক যে এই জায়গাটা, সেটা কিন্তু পুরোপুরি আমরা বর্জন করছি না, কিন্তু ভাবছি আমাদের, আমার মনে হয় যেভাবে চেতনাতে তৈরি হয়েছে আমাদের, সেখানে দেখা যায় যে মানে এমন নয় যে আমরা তাহলে যে যে আর কি মানে যেরকম মহিলাদের যে শিক্ষা সেটাকে পুরো বর্জন করে মানে ফিরে যাচ্ছে, বাট সেই যে জায়গাটা সেটা যেটা তৈরি হয়েছে, সেখানে একটা কলোনিয়াল একটা পেছনে একটা চিন্তা রয়েছে নিশ্চয়ই, কিন্তু আবার আর একটা কাউন্টার মানে ভাবনা রয়েছে, একটা অন্য দিক থেকে ভাবার জায়গা রয়েছে, যেখানে সেই কলোনিয়ালিজমটাকেও চ্যালেঞ্জ করা যায়। এই মহিলাদের শিক্ষা থেকে তারাও আবার সে একভাবে এই শিক্ষার পর থেকে আবার কলোনিয়ালিজম, সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকবাদ সেগুলোকে আর কি চ্যালেঞ্জ করে। তো সেইটাই আমি বলছি এইখানে এই মেকানিক্যাল এলিফ্যান্ট একটা দারুণ এক্সাম্পল, যে প্রযুক্তিও রয়েছে কিন্তু সেই হাতি সেই এটাও রয়েছে, সেই ট্রেডিশনটাও রয়েছে, কিন্তু সেটা আবার যে মানে এই যে কলোনিয়াল যে যে ভাবে আর কি ব্যাপারটাকে ভাবা হয়েছিল সেটাকে চ্যালেঞ্জ করছে। আজকে যদি একটা জুলু ফেডারেশন, এটা ভিডিও গেমে দেখানো যায় খুবই সহজে, এই অল্টারনেটিভ গুলো ভাবা যায়, যেখানে জুলু ফেডারেশন যদি রোবট নিয়ে চলে আসে, তারা এই স্ক্র্যাম্বল ফর আফ্রিকা এটাকে, এই ম্যাপ আফ্রিকার বিভাজনটাকে বন্ধ করে দিচ্ছে, কিন্তু এই যে উড বি, এই যে কাউন্টার ফ্যাকচুয়ালস, এই পসিবলস, এইটা যে ভিডিও গেম আর কি এক্সপ্লোর করতে সাহায্য করে, সেইটা আমার মনে হয় আপনার প্রশ্নের খানিকটা উত্তর দেবে, যে মডার্নিটিটা এমন ভাবে আছে যে মডার্নিটির মধ্যে একটা চ্যালেঞ্জ কিন্তু ঢুকে এসছে, কলোনিয়ালিজমটাকেও মানতে হচ্ছে কারণ একটা ইন্টারপ্রিলেশন রয়েছে সেখানে, কিন্তু মডার্নিজম এর মধ্যে একটা চ্যালেঞ্জও ঢুকে আসছে। থ্যাংক ইউ। খুব ভাবার মতো অনেক বিষয় তুমি নিয়ে এলে। আর সমীরণ, কোনো প্রশ্ন থাকলে বলো, কোনো প্রশ্ন আছে? না স্যার, প্রশ্ন পরে এলে বলে দেবেন। ঠিক আছে, না আমরা কি তাহলে এখানেই শেষ করব? শেষ করছি। আচ্ছা, আমি সৌভিককে, মানে অধ্যাপক সৌভিক মুখার্জিকে মানে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটা অসাধারণ, আমার এটা অসাধারণ লেগেছে আজকের বক্তৃতা। এত সুন্দর, এত প্রাঞ্জল, এত যুক্তিপূর্ণ, ভীষণ ইন্টারেস্টিং এর বাংলা কি চিত্তাকর্ষক, মনোগ্রাহী। হ্যাঁ, ভীষণ ভালো লেগেছে আমার, আশা করি শ্রোতাদেরও খুব ভালো লেগেছে। এটা আমরা ইউটিউবে, রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র থেকে ওরা ইউটিউবে দিয়ে দেবেন, তখন আমি আবার লিঙ্ক পাঠিয়ে দেবো। এই যতজনকে পাঠিয়েছিলাম এই সবাইকেই আবার পাঠাবো। আর আজকের জন্য সৌভিককে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রফেসর বসু, দেখা হয় খুব ভালো লাগলো, এবং মানে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকেও অনেক ধন্যবাদ, এবং শ্রোতাদেরকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি।